ফাইল শেয়ার দিয়েছি, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে একটা কেস করব, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। তো আমরা আলাপ করেছিলাম গত ক্লাসে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস কি, ফার্স্ট চ্যাপ্টার, পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিতে হয়, আম, পরীক্ষার কোশ্চেন কিভাবে পড়তে হয়। তো রিকোয়ারমেন্ট আমরা একটা কোশ্চেনও দেখার চেষ্টা করেছিলাম, কোশ্চেনের প্যাটার্ন গুলি কিরকম হয়। তো আমরা আজকে একটা প্র্যাকটিক্যালি একটা কেস করব, সেটা হচ্ছে যে আপনাদের যে চ্যাপ্টারটা আমি রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস এর কেস আসলে আপনাদের কেস কিভাবে আনসার করতে হবে, তো কেস থেকে ইনফরমেশন কিভাবে এক্সট্রাক্ট করতে হবে, একটা থটকে কিভাবে স্ট্রাকচার করতে হবে, তো এগুলো আমরা আলাপ করব। বাট আমার কেস পড়ার বুঝার সবচেয়ে বড় বিউটি হচ্ছে কেস কিভাবে পড়তে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। সো আমি নর্মালি যেটা ক্লাসে চেষ্টা করি, আমি নিজে কেস পড়ি না, আমি আপনাদের মধ্য থেকেই একজন দুইজন ভলান্টিয়ার খুঁজবেন, যারা কেসটা পড়বেন, পড়ে আপনি ট্রান্সলেট করে বুঝাবেন। আমি আপনাদের কি পয়েন্টগুলো ধরাই দিব। হ্যাঁ, সো মেন্টালি প্রিপারেশন নেন। ভলান্টিয়ার কে হবেন? দুইজন হলে ভালো। দুইজন মিলে ডিসকাশন করলেন, বাকি সবাই পার্টিসিপেট করলেন, তাহলে একবারেই দেখবেন একটা কেস আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, তো আমি গত ক্লাসে আপনাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কেসের তিন চারটা রিকোয়ারমেন্ট থাকে। এক একটা রিকোয়ারমেন্টের রেঞ্জ অনুযায়ী কোশ্চেনের মার্কস দেয়া থাকে। কিছু কিছু কেস আপনার দেখবেন লিখার জন্য এরকম কেস পড়ার দরকার নাই, আপনি জেনারেল পয়েন্ট অফ ভিউতে অ্যান্সারটা লিখে দিতে পারবেন। ওগুলো মার্কস খুবই কম থাকে, 3 থেকে 5 মার্কসের থাকে, জেনারিক টাইপের কোশ্চেন। আর বাকি যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো কেস থেকে এক্সট্রাক্ট করে লিখতে হয় ইনফরমেশন। সো কেস থেকে রিলেভেন্ট ইনফরমেশনটা এক্সট্রাক্ট করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। প্রথম রিডিং এ যদি পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো, কারণ দুইবার আসলে কেস পড়ার মতো যথেষ্ট সময় থাকে না। তো আপনি যখন কেস পড়বেন, আপনি দুটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি একটা এক্সট্রা শিটের ভিতরে রিকোয়ারমেন্ট ওয়াইজ কি ওয়ার্ডস লিখে রাখতে পারেন, যে কোন কোন ওয়ার্ড গুলো আপনি কেসের মধ্যে পাইলেন, কোন কোন রিকোয়ারমেন্টের। ছোট্ট করে লিখে রাখেন যেন আপনি বুঝতে পারেন এটা কোন প্যারার। আর একটা হতে পারে যে কোশ্চেনের ভিতরেই আপনি হাইলাইটার ইউজ করে রিকোয়ারমেন্ট লিখে রাখলেন, যে এই পয়েন্টটুকু এই রিকোয়ারমেন্টটা টাচ করবেন, ওই রিকোয়ারমেন্টটা টাচ করবেন, যেন সেকেন্ড টাইম আবার ফুল কেস পড়তে না হয়। এই দুইটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আম, আমাদের কেসগুলো আপনি যখন পড়বেন, কেসগুলো পড়তে গেলে আপনি দেখবেন যে অনেক সময় আপনি মডেল বেস, যেহেতু আমাদেরকে কেসগুলি লিখতে হয়, প্রত্যেকটা কেসের যখন অ্যান্সার করতে বলে তখন স্পেসিফিক কোনো একটা মডেল অ্যাপ্লাই করতে বলে। সো মডেলের একটা প্রিন্সিপাল আছে, মডেলের একটা স্ট্রাকচার আছে, মডেলের কিছু কম্পোনেন্ট আছে। সো ওই মডেলের প্রত্যেকটা কম্পোনেন্ট লিখার মতো ইনফরমেশন অনেক সময় কেসে থাকে না, তো ওইটা আপনার জেনারেট করতে হবে। তো জেনারেশনের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা কেসের কিছু জেনারিক রাইট আপ রেডি করে রাখা, যে মানে লবণের মতো যেন সব জায়গাতেই দেওয়া যায়, কম বা বেশি। তো এরকম প্রিপারেশন না থাকলে হয় কি, ধরেন পরীক্ষার হলে আপনি গেলেন, একটা মডেল অ্যান্সার করতেছেন, and ওই মডেলের কোনো একটা কম্পোনেন্ট লিখার মতো তেমন কোনো ইনফরমেশনই কেসে নাই, তো আপনি তখন কি করবেন? ওই মডেলের যে জেনারিক কনসেপ্ট, ওই জেনারিক কনসেপ্টটা দিয়ে এক্সপ্লেন করে আসবেন। সেক্ষেত্রে আপনার মার্কস ক্যারি করবে খুব দ্রুত। হ্যাঁ, এবং কমপ্লিটনেসটাও পাওয়া যাবে। তো এটার জন্য সবগুলো কনসেপ্টারি যদি কিছু জেনারিক রাইট আপ রেডি করে রাখেন, এটা আপনাদের জন্য হেল্প করবে। এবং সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো যে পরীক্ষার হলে আপনি হ্যাপাজার্ড লেখা লিখবেন না। এই জেনারিক রাইট আপ থাকার কারণে আপনি লেখাগুলিকে অনেক স্ট্রাকচার করতে পারেন, এবং ওই জেনারিক রাইট আপের ভিতরে শুধু অ্যাভেলেবেল যে ইনফরমেশনটুকু আছে কেসের, সেই ইনফরমেশনটুকু ফিট করে যদি আপনি রিস্ট্রাকচার করে দেন, আপনার লেখার ধরনটা অনেক সুন্দর হবে আর কি। হ্যাঁ, সো আমি নর্মালি এরকমই সাজেস্ট করি। কি বলছি বুঝতে পেরেছেন?
জি স্যার। আচ্ছা, তো এখন আমি যদি এই কেসটা দেখি, ধরেন আপনাকে বলছে ইউ হ্যাভ বিন আস্কড টু প্রিপেয়ার এ ব্রিফ রিপোর্ট কাভারিং দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। নাম্বার টু, এটা নাম্বার হচ্ছে থ্রি। সো ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং লিখার জন্য কেস পড়ার দরকার নাই। ইম্পর্টেন্স স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কি, এটা আমরা এমনি লিখতে পারবো। An approach to the requirement টু তে বলছে an approach to the preparation of a strategic plan for AES Enterprise Limited। AES Enterprise Limited জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন করতে বলছে আপনাকে। দিস সেকশন শুড কাভার দ্য প্ল্যানিং প্রসেস। এই যে প্ল্যানিং প্রসেস, স্ট্র্যাটেজিকের যে প্ল্যানিং প্রসেস আছে এটা ফলো করতে বলছে। অ্যানালাইটিক্যাল টুলস অ্যাভেলেবল টু ম্যানেজার্স whenever possible it should related to AES লিমিটেড কারেন্ট পজিশন। এটা নাম্বার হচ্ছে 13। তো AES লিমিটেডের একটা সিনারিও দেয়া আছে এবং প্ল্যানিং প্রসেসের যে মডেল আমরা দেখছি গত ক্লাসে, সেই মডেল অ্যাপ্লাই করে যতটুকু সম্ভব AES লিমিটেডের যে ইনফরমেশন আছে এটাকে ফিট করতে বলেছে। তো এটা অ্যান্সার করার জন্য কেস আপনাকে পড়তেই হবে, ইনফরমেশন ওইখান থেকে নিতেই হবে। নাম্বার থ্রি হচ্ছে ইউর ভিউ অন দ্য জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল। একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল আছে ফর এরিস্টন লিমিটেড মেনশনিং কনফ্লিক্ট বিটুইন বিজনেস এন্ড এথিক্স। বিজনেস এবং এথিক্স কনটেক্সটে কি কি কনফ্লিক্টিং সিচুয়েশন আছে, এইটার একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজালে আপনাকে এটা মেনশন করতে বলেছে। এটা নাম্বার হচ্ছে চার। তো এইটা অ্যান্সার করতে গেলেও আমাদেরকে কেসটা পড়তে হবে। কি বলছি বুঝতে পারছেন? তো এখন আমাদের কাজ হচ্ছে ধরেন কেসটা পড়া, পরে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের যে মডেল আপনাদের বইয়ে আছে সেটা মনে আছে? এক্সটার্নাল অ্যানালাইসিস, ইন্টারনাল অ্যানালাইসিস, কর্পোরেট অপ্রাইজাল, মিশন, ভিশন, গ্যাপ, গ্যাপ অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি চয়েস, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, রিভিউ অ্যান্ড কন্ট্রোল, একটা মডেল পড়াইছি না? মনে আছে? কথা বলেন জি না কেন জি কেউ? স্যার। জি স্যার। ক্লাসিক স্টুডেন্ট আছে, কেউ তো কথা বলছে না। হ্যাঁ জি স্যার, পড়ানো হয়েছে স্যার ওটা। ওই মডেলের আদলে আমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তো আমি আহ, আপনাদের বইয়ে নিশ্চয়ই আপনারা দেখছেন, আমাকে কি মডেলটা আবার দেখাইতে হবে? দেখান স্যার একটু ভালো হয়। তাহলে কেমনে হইলো বলেন? হুম, দেখতে পাচ্ছেন কিনা দেখেন। দেখতে পাচ্ছেন? স্যার জি দেখা স্যার। যাচ্ছে। স্যার ভিজুয়াল স্যার। হ্যাঁ, তো দেখতে এই পাচ্ছি। যে মডেলটা হচ্ছে এই যে এক্সটার্নাল অ্যানালাইসিস, ইন্টারনাল অ্যানালাইসিস, কর্পোরেট অ্যাপ্রাইজাল, মিশন এন্ড অবজেক্টিভ, গ্যাপ অ্যানালাইসিস, এইটুককে বলে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক চয়েস, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, দেন রিভিউ অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, এটা হচ্ছে মডেল। তো এই মডেলে প্রত্যেকটা কম্পোনেন্ট টাচ করতে হবে। এখানে প্রত্যেকটা মডেল কি করতে হবে?
টাচ করতে কাজ হবে। করতে এই হবে। যে মানে আপনি যখনই মডেল লিখবেন, মডেলের প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি যেন অ্যান্সার করেন, এটা যেন নিশ্চিত হয়। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা স্টেপে যেন আপনি ব্যাখ্যা করতে থাকেন। হ্যাঁ। তো স্যার এটা 3 নম্বর, 3 নম্বর জন্য এত বড় প্রত্যেকটা আইটেম ই করতে হবে। এই যে কথা আপনি শুনেন নাই ঠিক মতো। 3 নাম্বার, 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যান। এটা তো 1 নাম্বারের সাথে না, এটা হলো 2 নাম্বারের সাথে। অ্যান অ্যাপ্রোচ টু ফর্মুলেট স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেটা নাম্বার হচ্ছে 13। কোশ্চেন, কথা ভালো করে বুঝবেন ক্লাসে। হ্যাঁ, এটা কোশ্চেনটা আগে দেখেন। কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যান। সো আমরা এই কোন কোন পয়েন্টে কি কি ইনফরমেশন দেয়া আছে, এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইয়ে থেকে। ঠিক আছে। তো আমি আপনাদের কেসটা আবার শেয়ার দিচ্ছি। এবার বলেন, কে রিড করবেন কেস? ভলান্টিয়ার করবেন কে? যে ভালো পড়তে পারেন সেই হাত তোলেন। রিডিং পড়বেন, আলোচনা করবেন ক্লাসের মধ্যে, আমি হেল্প করব আপনাকে। কেউ নাই? কি বলে, এত বড় ক্লাস, একজনের সাহস নাই কেসটা পড়ার? স্যার আমি আমি আছি স্যার। কি নাম তোমার? মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। তুমি পড়ো, পড়ে জাস্ট ডিসকাস করো, জি আমি স্যার। হেল্প করব। হ্যাঁ। হ্যাঁ। Okay. You are a newly qualified chartered accountant from ICAB. Joined recently as planning manager to AES Enterprise Limited, an engineering firm based in Chittagong. এখানে স্যার করবো স্যার, বাংলাতে করবো নাকি পড়ে যাব? শান্ত করতে হবে, নাইলে তো বুঝবে না কেউ কিছু। আচ্ছা আচ্ছা। এখানে বলছে যে আমি একজন কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এইএস এন্টারপ্রাইজ একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে জয়েন করেছি প্ল্যানিং ম্যানেজার হিসেবে। আচ্ছা, তারপরে হচ্ছে AES was acquired by Mr. হুমায়ুন রশিদ some 30 years ago. AES এর মালিক হচ্ছেন হুমায়ুন রশিদ। 30 বছর আগে সেটা অ্যাকোয়ার করেছেন, এটা উনি নিয়েছেন। হুমায়ুন রশিদ had a reputation for being a prudent businessman and this was a good bargain. আহ, হুমায়ুন রশিদ হুমায়ুন রশিদের একটা রেপুটেশন আছে বিজনেসম্যান, ভালো প্রুডেন্ট, একজন নামী বিজনেসম্যান হিসেবে তার একটা নাম ডাক আছে। স্যার এটার মানেটা কি স্যার? গুড বার্গেইন, ওয়াজ এ গুড বার্গেইন। মানে খুব ভালো নেগোশিয়েট করছে আর কি একটা বিজনেস নেগোশিয়েট ডিলে। করতে পারে। আচ্ছা। দ্য বিজনেস হ্যাজ মেড স্টেডি প্রফিটস, যেটাতে যে বার্গেনিং এ সে ভালো একটা প্রফিট করছে। দো ইট হ্যাজ সিমড টু লস্ট ইটস ওয়ে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। যদিও স্যার এটার মানেটা স্যার একটু ক্লিয়ার না। দো ইট হ্যাজ সিমড টু লস্ট ইটস ওয়ে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। মানে এটা ভালো করলো গত কয়েক বছর ধরে, এটার যে ট্রেন্ড, জি স্যার। এটা ধরে রাখতে পারছে না আর কি। পারছে না। আচ্ছা, দো ইট হ্যাজ সিমড টু লস্ট ইটস ওয়ে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। পরের প্যারাটা হচ্ছে হুমায়ুন মোর্শেদ হ্যাজ হ্যান্ডেড ওভার দ্য বিজনেস লাস্ট ইয়ার ইন হিজ ইয়ংগেস্ট সান মঞ্জুর মোর্শেদ, এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট। হুমায়ুন রশিদ তার ছোট ছেলেকে এই বিজনেসটা গত বছর এই বিজনেসটা হ্যান্ড ওভার করেছে। টার্নওভার অফ AES হ্যাজ র্যাপিডলি গ্রোন লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারে তার টার্নওভারটা খুব বাড়ছে, বাট প্রফিটস হ্যাভ নট গ্রোন ইন প্রপোর্শনাল। সেই অনুযায়ী প্রফিটটা বাড়ে নাই। টার্নওভারটা বাড়ছে, সেল বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী প্রফিটটা হয় নাই। হুমায়ুন মোর্শেদ হ্যাজ ইনভেস্টেড এ স্মল অ্যামাউন্ট ইন নিউ প্ল্যান্টস। নতুন একটা প্ল্যান্টে
সামান্য কিছু ইনভেস্ট করেছেন, and bought some second hand machines as well, এবং কিছু পুরানো মেশিনও কিনছেন। He did employ and kept some good people. তিনি কিছু নিয়োগ করছেন, ভালো কিছু লোক নিয়োগ করছেন। And the firm has a reputation for top quality work. যার কারণে এই বিজনেসটা ভালো একটা রেপুটেশন হচ্ছে। স্যার এটা কি এরকম যে ভালো এমপ্লয়ি নিয়োগ করার কারণে তার একটা ভালো একটা রেপুটেশন হচ্ছে বিজনেসে? আবার বলেন লাইনটা। He did employ and kept some good people, হুম and the firm has a reputation for top quality work. হুম হুম সে ভালো কিছু লোক নিয়োগ করার কারণে আহ, তার কাজের একটা ভালো একটা রেপুটেশন তৈরি হয়েছে। রাইট। The works management is good. ব্যবস্থাপনা খুব ভালো, কাজের ব্যবস্থাপনা খুব ভালো। The administration side is well run. Administration তাও ভালো যাচ্ছে, ভালো চলছে। And the accounts are immaculate. So, immaculate মানেটা কি স্যার? ইমাকিউলেট মানে সঠিক। Immaculate, আচ্ছা। এবং অ্যাকাউন্টসটাও সঠিক হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনও ভালো যাচ্ছে এবং অ্যাকাউন্টসটাও ভালো সঠিক হচ্ছে। Financially, the business is in good shape. বিজনেসটাও আর্থিকভাবে বিজনেসটাও ভালো, ভালো পজিশন, ভালো শো করছে, ভালো দেখাচ্ছে। It has always made a profit and the balance sheet is strong. এটা হচ্ছে it has always made a profit, প্রফিটও হচ্ছে, and the balance sheet is strong, এবং ব্যালেন্স শিটও ভালো। It has substantial liquid asset, সেটা পর্যাপ্ত পরিমাণের লিকুইড অ্যাসেট আছে। There is no overdraft নাই, and AES own the freehold. And AES own the freehold. So এটার মানেটা কি freehold and AES own the freehold? ক্লাসে তো খালি আপনি একা নাই, আরো স্টুডেন্ট আছে, পার্টিসিপেট করেন। ফ্রিহোল্ড মানে হচ্ছে তার বিল্ডিংটা নিজের, যেখানে কাজ করে, যেখানে আচ্ছা, ফ্যাক্টরি অফিস। factory. Own the freehold, আচ্ছা। And AES own the freehold, আচ্ছা, মানে তার যে জমিটা সেটা নিজের। So funds could be available for substantial investment, এবং তার কাছে আহ, পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। So funds could be available for substantial investment. Next হচ্ছে almost half the sales of AES are to one customer. Almost half the sales of AES are to one customer, a firm it has been supplying for 20 years. Almost half the sales of AES are to one customer, a firm it has been supplying for 20 years. মানে একজন কাস্টমার যে 20 ইয়ার্স যাবত সাপ্লাই দিচ্ছে, another 5 customers account for most of the rest. এই জিনিসটা স্যার একটু ক্লিয়ার না। মানে এএস 50%ই এইএস ওই সেল করেছিল একজনের কাছে, যার সাথে একজন তার কাস্টমারের 20 ইয়ার্স এর রিলেশন আছে তার সাথে, আচ্ছা, আর বাকিটুকু হয়েছে অন্য 5% সাথে, 5 কাস্টমারের সাথে। জি সরি, এটা ক্লিয়ার না, এই জিনিসটা কি হলো? Another অলমোস্ট 5 customers, অলমোস্ট half the sales of AES are to one customer. আচ্ছা, মানে এইএস AES এর যেটা সেল প্রায় করে অর্ধেক সেল করে একজন কাস্টমারের কাছে, একজন কাস্টমারের সাথে। আচ্ছা, যার সাথে তার 20 ইয়ার্স এর 20 রিলেশন 20 বছর আছে। years যাবত এর তার রিলেশন রিলেশন, আছে। সেলস রিলেশন। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে another 5 customers account of the rest। আচ্ছা, আর 5 জনের সাথে পাঁচজন, বাকি বাকিটুকু। বাকি বাকি 5জন কাস্টমার বাকি সেলসটা বাকি নেয় আর কি। সেলটা করে মোট, তাহলে এখানে 6 জন ডিলিংস হচ্ছে। রাইট। আচ্ছা, তাই মনে হয়। হ্যাঁ। Ariston Limited, a newly established engineering firm based in Chittagong. আরেকটা ইয়া হচ্ছে Ariston Limited, a newly established engineering firm based in Chittagong. চিটাগাং আরেকটা ফার্ম, সেটা হচ্ছে যেটা নতুন ভাবে তৈরি হয়েছে, সেটা হচ্ছে Ariston Limited, which own two major construction projects recently. যারা রিসেন্টলি দুইটা কনস্ট্রাকশন কাজ প্রজেক্ট নিয়েছে চালু তারা। করছে। হ্যাঁ, নিয়েছে, চালু করেছে। আচ্ছা, ইন্টারেস্টেড টু হ্যাভ এ জয়েন্ট ভেঞ্চার অ্যারেঞ্জমেন্টস উইথ AES। আচ্ছা, AES এর সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায় টু ইমপ্লিমেন্ট কনস্ট্রাকশন ওয়ার্ক
of one of the recently awarded projects as they don't have the capacity to complete both the projects simultaneously. আচ্ছা, AES এর সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায় এই কারণে যে তারা আগে এরকম তাদের ক্যাপাসিটি ছিল না। এরকম জিনিসটা যে তারা ইন্টারেস্টেড টু হ্যাভ এ জয়েন্ট ভেঞ্চার অ্যারেঞ্জমেন্টস উইথ AES টু ইমপ্লিমেন্ট কনস্ট্রাকশন ওয়ার্কটা যেন ইমপ্লিমেন্ট করতে পারে, সেজন্য তারা একটা জয়েন্ট ভেঞ্চারে করতে চায়। Of one of the recently awarded projects, as they don't have the capacity to complete both the projects simultaneously. একসাথে কাজগুলো সম্পন্ন করার মতো এই এরিস্টনের সেরকম ক্যাপাসিটি নাই, সেজন্য তারা AES এর সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায়। তো দুটি প্রজেক্টের মধ্যে থেকে একটি প্রজেক্টে জয়েন্টলি কাজ করতে চাই। মানে দুইটা প্রজেক্ট একসাথে রান করার মতো তাদের ক্যাপাসিটি নাই, জি জি এই জি। জন্য তারা AES এর সাথে একটা প্রজেক্ট নিয়ে জয়েন্ট ভেঞ্চার করতে চায়। স্যার এখানে যে একটা একটা কথা আছে প্রজেক্টে যে একটা রিসেন্টলি প্রজেক্টে অ্যাওয়ার্ডেড, হ্যাঁ একটা হ্যাঁ প্রজেক্টে ওয়ান অফ দ্য রিসেন্টলি অ্যাওয়ার্ডেড প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ান অফ দ্য রিসেন্টলি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে মানে দুইটার মধ্যে একটাতে তারা কাজ করতে চায় জয়েন্ট ভেঞ্চারে, তাই তো? জি। আচ্ছা, মঞ্জুর মোর্শেদ asked Javed Akhtar, engineering manager, to explore the opportunity. মঞ্জুর মোর্শেদ জাভেদ আখতারকে বললেন অপরচুনিটি দেখার জন্য, যে অপরচুনিটিটা কেমন, এটার অপরচুনিটিটা। As AES has some excess capacity and artisan indicated a good profit margin. আচ্ছা, এটা কি বলছে? As যেহেতু AES has some excess capacity, AES এর যেহেতু ক্যাপাসিটি আছে, and Ariston indicated a good profit margin. মানে AES এরও ক্যাপাসিটি আছে আর এডিশন তো একটা প্রফিট, একটা গুড মার্জিন প্রফিট তারা এখান থেকে গেইন করতে চাবে, গেইন করবে এই আচ্ছা, প্রজেক্ট, যেটুকু আমি বুঝছি, বাকি আচ্ছা। অন্যরা বলবো। Javed Akhtar's report on the joint venture with the Ariston was positive. জাভেদ আখতার তার এই জয়েন্ট ভেঞ্চারের রিপোর্ট দিল যে সেটা একটা পজিটিভ, মানে জয়েন্ট ভেঞ্চারটা পজিটিভ হইতে পারে। Although he has mentioned his concern on quality compliance of Ariston. এটা পজিটিভ একটা সে রিপোর্ট দিল, যদিও he has mentioned his concern, তার মানে শঙ্কার কথাটা তারা বললো on quality compliance of Ariston, এটাই তো নাকি? অ্যারিস্টনের কমপ্লায়েন্স ভালো না, আচ্ছা, মানে কোয়ালিটি কমপ্লায়েন্সের কমপ্লায়েন্স বিষয়ে ভালো তার না। একটা শঙ্কা ছিল, সেটা সে উল্লেখ করলো। কনসার্ন একটু উদ্বিগ্ন থাকলো। হ্যাঁ হ্যাঁ, শঙ্কা, আচ্ছা, উদ্বিগ্ন প্রকাশ করলো। মঞ্জুর মোর্শেদ রিভিউ লেটেস্ট অ্যাকাউন্টস অফ এরিস্টনের অ্যাকাউন্টসটা সে চেক করলো, রিভিউ করলো, and was impressed with high profit margin of Ariston, এবং তার প্রফিট মার্জিনটা দেখে সে খুব ইমপ্রেসড হলো। আচ্ছা, after analyzing last few years performance of AES এর বিগত বছরগুলোর পারফরমেন্সটা রিভিউ করলে, অ্যানালাইজ করে মঞ্জুর মোর্শেদ বুঝলো, দেখলো, the company should focus on new customers and large projects in order to increase its profit margin to a reasonable level. The company should কোম্পানির ফোকাস করা উচিত on new customers, নতুন কাস্টমারের ক্ষেত্রে দিকে, and large projects, এবং নতুন প্রজেক্টের ক্ষেত্রে, বড় প্রজেক্টের ক্ষেত্রে ফোকাস করা উচিত, in order to increase its profit margin, তার প্রফিট মার্জিন বাড়াইতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস করা উচিত, সেটা রিয়েলাইজ করলো। He decided to start devising the plan. সে এই মানে AES এর সাথে কাজ করতে চাইলো। He decided to start devising the plan to prepare AES Limited for the future. He decided to start devising the plan to prepare AES Limited for the future. এবং সে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে সে চিন্তা করলো, এরকম নাকি কথাটা? কি হওয়া উচিত? এখানে ডিভাইসিংটা কি বোঝানো হয়েছে? ডাইভার্সিফাই করতে যাচ্ছে। আগে তো 6 জনের সাথে ব্যবসা করতো, এখন ব্যবসাটা হ্যাঁ আরো হ্যাঁ, বাড়াতে যাচ্ছে, বিভিন্ন ঠিক আছে, মানুষের ইয়েস, সাথে ব্যবসা মানে বাড়াতে ডিভাইস, যাচ্ছে। হ্যাঁ মানে সে
স্প্রেড করতে চাচ্ছিল বিজনেস, তাই তো? জি জি হি ডিসাইডেড টু স্টার্ট ডিভাইজিং দ্য প্ল্যান। হ্যাঁ, মানে তার ব্যবসার এই পরিকল্পনাটা অন্যদিকে ডাইভার্স করতে চাচ্ছিল এবং ফিউচার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি অবস্থা। ইউ হ্যাভ বিন আস্কড টু প্রিপেয়ার এ ব্রিফ রিপোর্ট কভারিং দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বর, দ্য অ্যাপ্রোচ to the preparation of a strategic plan for AES Enterprise Limited. An approach to the preparation of a strategic plan for AES Enterprise Limited. This section should cover the planning process and analytical tools available to mergers. ম্যানেজার্স অ্যাভেলেবল হ্যাঁ, টু সরি, ম্যানেজার্স। এটা ছোট ছোট হয়ে গেল একটু। টু ম্যানেজার্স, আচ্ছা, available to managers whenever possible. It should be relates to AES Limited's current position. Acha. Your view on the joint venture proposal from Ariston Limited, mentioning mentioning কি mention করতে হবে? Conflict between business and ethics. If any. শেষ নাকি? জি স্যার, শেষ স্যার। প্রথমে 4-5 জন পার্টিসিপেট করছেন, থ্যাংক ইউ। শুরুতে যদিও কেউ রেসপন্স করেন নাই, স্যার আপনার কথা বাট বোঝা যাচ্ছে না স্যার। শুরুতে যদিও তেমন কেউ রেসপন্স করেন নাই, বাট পরে 3-4 জন পার্টিসিপেট করেছেন। ডিসকাশন ওয়াজ ভেরি ফ্রুটফুল। এখন প্রশ্ন আমার, যে যত বেশি পার্টিসিপেট করবেন তার লাভ তত বেশি হবে। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড বেনিফিট। হ্যাঁ, এই যে কেসটা পড়লেন, 1 নাম্বার রিকোয়ারমেন্ট ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটা একদমই একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটাতে আমরা পরে আসতেছি। হ্যাঁ, জি জি স্যার। স্যার। বাট বাকি 2টা রিকোয়ারমেন্ট কেস থেকে লিখতে হবে। তো রিকোয়ারমেন্ট 2 কোন 2টা প্যারা থেকে লিখতে পারবেন, রিকোয়ারমেন্ট 3 কোন প্যারা থেকে লিখতে পারবেন, এইটুক ক্লাসিফাই করেন দেখি আপনাদের মধ্যে থেকে। স্যার এই কোশ্চেনটা কি কোথাও আছে, ইয়ার কোশ্চেন বা কোথাও? এটা ইয়ারই আসছে। অথবা স্যার একটু কোশ্চেনটা কাইন্ডলি একটু পড়ে উঠালে, ও তাহলে পড়তে চলে যাবে। স্যার ছোট করে দেন, তাইলে একটু ছোট করে কোশ্চেন দেন প্লাস স্যার, প্যারা একসাথে দেখা যাবে। কেস আর কোশ্চেন একসাথে দেখার জন্য স্যার। করা যায় এবার? জি, থ্যাংক ইউ স্যার। হুম। স্যার চলে গেছে। শেয়ারটা চলে গেছে স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দুই পাশে করে যখন আনছেন স্যার তখন ভালো ছিল। না ওইটা যদি হইলে, ওইটার চেয়ে মনে হয় এটাই আপনারা ভালো বুঝবেন, কারণ এক পৃষ্ঠায় আছে actually, আমার মনে হয়। স্যার সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে সেকেন্ড এবং ফোর্থ প্যারা থেকে। কারণ এখানে তারা বলতেছে যে প্ল্যানিং প্রসেস এন্ড অ্যানালিটিক্যাল টুলস অ্যাভেলেবল টু ম্যানেজার্স, স্ট্র্যাটেজিক প্ল্যান
AES এর। আহ, সেটার ক্ষেত্রে তো প্রথমে প্রথমে হচ্ছে সেকেন্ড প্যারাতে আপনারা AES এর নিজেরা আলাপ করেন, আমি শুনতেছি আপনাদের কনস্ট্রাকশন, আপনাদের বিল্ড, আমি একটু শুনি তারপরে কথা বলি। আলাপ করেন, সিনারিওটা বিল্ড করেন, আমি শুনতেছি। এবং স্যার এখানে ফোর্থ যে প্যারাটা সেখানে নিজে বলা আছে যে মঞ্জুর মোর্শেদ রিভিউ লেটেস্ট অ্যাকাউন্টস অফ অ্যারিস্টন এন্ড ওয়াজ ইমপ্রেসড উইথ হাই প্রফিট মার্জিন। তো এখানে যে সেকেন্ড যে কোশ্চেনটা সেটা বলা, স্যার কোশ্চেনটা আমার একটু চলে গেল স্যার, একটু যদি উপরে উঠাতেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হোয়েন এভার পসিবল ইট শুড, জি স্যার, ইট শুড বি রিলেটস টু AES লিমিটেড কারেন্ট পজিশন। তো এই ক্ষেত্রে এই ফোর্থ যে প্যারাটা সেই প্যারাটা সেকেন্ড এবং ফোর্থ প্যারাটা থেকে আমরা এক্সট্রাক্ট করে সেকেন্ড আনসারটা করতে পারি। আমার মনে সিলেক্ট করা দরকার যে কোনটা কোনটা কোত্থেকে কোত্থেকে আচ্ছা নিব। আচ্ছা আচ্ছা, এখন এই 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 সিস্টেমটাই তো জানি না যে কিভাবে কি করতে হবে। আপা কন্ট্রিবিউট করেন, আপা শুধু। পড়ছি। আচ্ছা, কনফ্লিক্ট তো ওনাদের রয়ে গেছে, দুজন দুই রকম ছিল, একজন এক্সপান্ড করতে চায়, একজনের এডমিনের ইয়ে ভালো ছিল। 3 নম্বরে রোমান 3 যেটা, আর রোমান 2টা উনি যে বললেন সেকেন্ড আর ফোর্থ, ওখানেই মেবি আছে। কিন্তু স্যার তো বলেছেন এই প্ল্যানের প্ল্যানিং মডেলের সবগুলা জিনিস টাচ সবগুলো টাচ করতে করতে হবে। টাচ করতে হবে, থাকুক বা না থাকুক। হ্যাঁ, কিন্তু লিখতে যে হবে কিভাবে সেটা হচ্ছে এখন কোশ্চেন। হ্যাঁ, যেমন হ্যাঁ, এক্সটার্নাল অ্যানালাইসিস আর ইন্টারনাল অ্যানালাইসিস বলতে আহ, ওনাদের যেমন যে এক্সটার্নাল অ্যানালাইসিস এর মধ্যে হচ্ছে অ্যারিস্টনের যে স্ট্রেংথ, অ্যারিস্টনের যে প্রফিটেবিলিটি সেটা আমরা আনতে পারি। হ্যাঁ, যে অ্যারিস্টন এরকম এরকম কাজ করছে, তার ইয়েটা ভালো, তার স্ট্রেংথ ভালো। আর ইন্টারনাল অ্যানালাইসিস এর মধ্যে যে আমাদের স্ট্রেংথ কি আছে, আমাদের বা আমাদের আমাদের বলতে হচ্ছে এডমিন ভালো, এইএস, এইএস এর অ্যাকাউন্টসে অ্যাডমিন ভালো, ভালো, হ্যাঁ অ্যাকাউন্টস ভালো, অ্যাকাউন্টস ভালো, ভালো এবং সে পিপল আছে। এক্সপান্ড যদি করতে একটা চাচ্ছে, কনসার্ন নতুন আছে কোয়ালিটি স্ট্র্যাটেজি নিয়ে, দিতে চাচ্ছে। এডিস্টন কোয়ালিটি নিয়ে যদি একটু কনসার্ন আছে মিস্টার জাভেদ আক্তার, হ্যাঁ, এর থেকে অ্যারিস্টনের ইয়ে ভালো না, ভালো না বলতে সে একটু কনসার্ন এটা না, নিয়ে। এটা কনসার্ন মনে আর হয় কি। এটা মনে হয় নিচের প্রশ্নে যাবে, কনফ্লিক্টের ওখানে যাবে আমার মনে হয়। আচ্ছা, আচ্ছা, কি বলেন? কনফ্লিক্ট, হ্যাঁ ঠিক আর আছে। কর্পোরেট অ্যাপ্রাইজালের এখানে আসতে পারে কর্পোরেট অ্যাপ্রাইজালের মধ্যে সেটা কি আমাদের এবং ওদের এই দুইটা এক্সটার্নাল মিলে? ইন্টারনাল মিলে, হ্যাঁ, যেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা মিলে যেটা আসবে হচ্ছে হ্যাঁ, কর্পোরেট অ্যাপ্রাইজাল। কর্পোরেট অ্যাপ্রাইজালটা। আচ্ছা, আর মিশন এন্ড অবজেক্টিভ আসবে হচ্ছে যে আমরা কি কাজ করতে চাই, যে আমরা ওই প্রজেক্টটা কমপ্লিট করতে চাই, মানে ভালোভাবে সাইমালটেনিয়াসলি কাজ করতে চাই, এই তো নাকি? হ্যাঁ, নতুন ভাবে জয়েন্ট ভেঞ্চারের সাথে এইএস যেতে চাচ্ছে, এক্সপান্ড করতে চাচ্ছে তার স্ট্র্যাটেজি, মানে মানে মিশন প্রজেক্টটা অবজেক্টিভ। প্রজেক্টটা যেন, হ্যাঁ, হ্যাঁ প্রজেক্টটা যেন আমরা ভালোভাবে শুরু শেষ করতে পারি, সেই জন্য আমরা এইটুকু এটা করতে পারি। পুরাটুকু আর এখানে এইটুকু পুরাটুকু স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস। হ্যাঁ, এখন স্ট্র্যাটেজিক চয়েসে কি আসবে? না, এখন আরেকটা জিনিস বাকি আছে আমাদের, গ্যাপ অ্যানালাইসিসটা, ও, যে গ্যাপটা আমাদের বাকি কি আছে। আছে তাদের কি আছে, আচ্ছা, এই গ্যাপ। জিনিসটা বের করা, গ্যাপ অ্যানালাইসিসটা। হ্যাঁ, যে আমরা কেন ওরা বা ওরা বা হচ্ছে নিউ অ্যারিস্টন, আর আমরা এস্টাবলিশড। হ্যাঁ এই জিনিসটা গ্যাপ অ্যানালাইসিস, যে এইএস কেন অ্যারিস্টনের সাথে যাবে বা অ্যারিস্টন কেন আমাদের সাথে আসবে, আমাদের বলতে এইএস এর সাথে আর কি, সরি, এটা হচ্ছে এইএস গ্যাপ তো অ্যানালিসিস। পুরনো, আর অ্যারিস্টন হচ্ছে নতুন এস্টাবলিশ বলা হয়েছিল না একটা জায়গায়? হ্যাঁ, এই তো এখানে বলা আছে অ্যারিস্টন লিমিটেড নিউলি এ নিউলি এস্টাবলিশ। এস্টাবলিশড ইঞ্জিনিয়ারিং ফার্ম, নিউলি এস্টাবলিশড, রাইট। ইঞ্জিনিয়ারিং ফার্ম বেসড ইন চিটাগাং। বাট নিউলি হলেও কিন্তু তার স্ট্রং ব্যাপার আছে, যেটা যে সে কিন্তু কাজ হুইচ করতেছে ওন টু মেজর, সাকসেসফুলি। আচ্ছা, এবং সে কিন্তু কাজ অলরেডি, হ্যাঁ, তারা বড় কিন্তু কাজ প্রজেক্টে আছে। কাজ করতেছে হ্যাঁ, সাকসেসফুলি। করতেছে, সেইটা হুম তাদের একটা স্ট্রেংথ। হ্যাঁ, হুম
আচ্ছা, আর স্ট্র্যাটেজিক চয়েস, স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক চয়েস আমরা কেন চয়েসটা কেন তাদেরকে পছন্দ করব বা কেন আমরা একসাথে হবো, এটা হইতে পারে। হুম। আর আরেকটা হচ্ছে যে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, আমরা স্ট্র্যাটেজি কোন ধরনের স্ট্র্যাটেজি নিব এই কাজটা এখানে করতে গেলে। স্ট্র্যাটেজিক চয়েসে বইয়েই যেটা দেয়া আছে 35 পেজে, এই কথাটাই এদের ক্ষেত্রে চলে যায়। ম্যানেজমেন্ট জেনারেট নিউ বিজনেস অপারেশন ফর দ্য ফার্ম, মানে একটু ঘুরিয়ে, সাচ এজ নিউ প্রোডাক্টস অফ মার্কেটস অ্যান্ড ইভ্যালুয়েট দিস আর, বইটা যদি কারোর সামনে থাকে দেখতে পারেন। কত স্ট্র্যাটেজিক নম্বর পেজ? কত থার্টি ফাইভ নম্বর পেজ? হ্যাঁ, সরি, কত নম্বর পেজ? 35 35 35। 35। আচ্ছা, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট জেনারেটস নিউ বিজনেস অপশনস ফর দ্য ফার্ম such as new products or markets। আচ্ছা, দিয়ে ভ্যালুড। আচ্ছা, এটা স্ট্র্যাটেজিক চয়েসের মধ্যে যেতে পারে। আচ্ছা, অ্যারিস্টনের কাছে কিন্তু প্রজেক্ট আছে ভাই, জি, অ্যারিস্টনের কাছে প্রজেক্ট আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমাদের যে আগের ফার্মটা ছিল এইএস, তার কাছে কিন্তু প্রজেক্ট নাই। নাই, তো তার স্ট্রেংথ আছে, তার ইন্টারনাল Strength স্ট্রেংথ আছে। আছে। তো এই তাহলে প্রজেক্টটাই এটা হতে পারে এটা হচ্ছে ইন্টারনাল strategy। রিসোর্স, জি জি, 9Ns মডেল। এখানে স্ট্র্যাটেজিক চয়েসটা এটা হইতে পারে যে যেহেতু ওনাদের প্রজেক্ট নাই এইএস এর, তো হুম, প্রজেক্ট আনার জন্য জয়েন্ট ভেঞ্চার করা যেতে পারে। আমরা তাকে চয়েস করতে পারি। আমরা তাকে চয়েস করতে পারি, কারণ জি, আদার তো অপশন নাই। আচ্ছা। আর স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, যে আমরা আমরা কোন স্ট্র্যাটেজিতে আগাবো। হ্যাঁ, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে একটু ড্রব্যাক আসতে পারে, যেহেতু ওনাদের ইয়ে নেই। এর আগে কি জানি বলেছিল, ওনাদের স্ট্রেংথ নাই, স্ট্রেংথ বলতে ইন্টারনালি তারা ইয়ে না, সাউন্ড না, এরকম। কমপ্লায়েন্সের বিষয়টা। রাইট, আচ্ছা, কমপ্লায়েন্সের বিষয়টা আসবে। অ্যারিস্টনের কমপ্লায়েন্স ভালো না, তো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্টেশনের বেলায় কমপ্লায়েন্স যাতে মেনটেন হয় এইটা এনশিওর করতে হবে। আচ্ছা, good। তারপর হচ্ছে রিভিউ এন্ড কন্ট্রোল। রিভিউ এন্ড কন্ট্রোল কি পুরো প্রসেসটাই, মানে রিভিউ পুরো এবং পুরো কন্ট্রোলে প্রজেক্টটাই? এই দুইটা ফার্ম যখন জয়েন্ট ভেঞ্চারে যেতে যাচ্ছে তখন তো তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এখন এইএস বলবে যে আপনাদের বাকি বিষয়গুলা আপনারা ঠিক করেন। এখন এটা জি, যদি ঠিক করতে পারে সেক্ষেত্রে অ্যারিস্টোন অ্যারিস্টন এগ্রি করবে, না হলে তো অ্যারিস্টন এগ্রি করবে না। তো এই যে তাদের মধ্যে যে আলোচনাটা হচ্ছে, এইটাই হচ্ছে রিভিউ এন্ড কন্ট্রোল। রিভিউটা চলে আসবে। আচ্ছা, এবং নিচেরটা বলছে যে ইওর ভিউ অন দ্য জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল ফ্রম অ্যারিস্টন লিমিটেড মেনশনিং কনফ্লিক্ট। স্যার কোশ্চেন এটা একটু, স্যার একটু ছোট করতে হবে যেন দেখা যায়। আহ, আপনাদের আলোচনা আমি খুব এনজয় করতেছি। স্যার স্যার ভুলভাল লাইনে, বলতেছি স্যার, এরপরে স্যার আপনি লাইনে ঠিক হচ্ছে, করবেন। লাইনে যাচ্ছে কিনা স্যার বুঝতেছি না স্যার। আমি আসতেছি, হ্যাঁ, লাইনে আচ্ছা আছে, কিছু কনসেপচুয়াল মিস্টেক আছে, আমি একটু বোঝার চেষ্টা করতেছি, তাহলে আমার অল্প কথাই বুঝবেন। আচ্ছা Your আচ্ছা, view on the joint venture proposal from Ariston Limited mentioning conflict between business and ethics, এথিক্স, হ্যাঁ বিজনেস, if any. মানে বিজনেসের কি কি কনফ্লিক্ট আছে আর এথিক্যাল কি কি কনফ্লিক্ট আছে সেটা আমরা এখানে মেনশন করতে পারি। কনফ্লিক্ট বিটুইন বিজনেস এন্ড এথিক্স, এথিক্যাল কি কি প্রবলেম আছে আর হচ্ছে বিজনেসের কি কি কনফ্লিক্ট আছে, এটা আমরা যদি, কমপ্লায়েন্সটা হবে এথিক্যাল, যে কমপ্লায়েন্সটা এথিক্যাল হতে পারে। কমপ্লায়েন্সটা এথিক্যাল, কমপ্লায়েন্স বিজনেসটা কি হতে পারে? বিজনেসটা চিন্তা করতে হবে। স্যার এটা কোন সালের একটু বলেন না স্যার? সাল সাল দিয়ে করবাটা কি? বিজনেসের ব্যাপারটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এইএস বলো। তো একটা একটা রিনাউন্ড, এর এইএস তো একটা রিনাউন্ড ফার্ম স্যার, হুম কিন্তু এখানে অ্যারিস্টন তো এতটা রিনাউন্ড না। তো এই হুম দুইটা ফার্ম যখন জয়েন্টলি কাজ করবে, সেটা হুম অ্যারিস্টনের জন্য ভালো, তাদের আহ, ইয়ে বাড়বে। হুম তো এইএস এর জন্য তো এটা ডাউনগ্রেড হুম দেবে। হুম বিয়ের সময় বড় লোক মেয়ে বিয়ে করলে সুবিধা, গরিব মেয়ে বিয়ে করলে সমস্যা, এরকম আর কি, তাই তো? জি স্যার, অনেকটা এইরকমই। বড় লোক শ্বশুর হইলে পয়সা পাতি ভালো পাওয়া গেল, বড় লোক হাজবেন্ড হইলে আলিশান জীবন যাপন হইলো, গরিব হইলে একটু সমস্যা নাকি, এরকম বিষয়টা। মার্কেট তার যে রেপুটেশন। করে পরের আস তার হয় সর্বনাশ, নিজে কি সেটাই দেখি।
হ্যাঁ, এবার আসছো লাইনে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বলি, তোমরা একটু শোনো, তারপরে তোমরা আবার রিক্যাপ দাও। হ্যাঁ, Yes, কেস একটা দুইটা ভালো করে করতে পারলেই মোটামুটি সব কেস বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটা কমপ্লিটলি একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা নিয়ে আমি পরে আসতেছি, যার সাথে কেসের কোনো সম্পর্ক নাই। এটা বেসিক বইয়ে যে ইম্পর্টেন্স আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর, কি কি সুবিধা গুরুত্ব কি কি, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা। বাট রিকোয়ারমেন্ট 2 এন্ড রিকোয়ারমেন্ট 3 এর আর ভেরি ক্রিটিক্যাল। এখানে কনসেপ্ট অ্যাডপ্ট করতে হবে এবং ইনফরমেশন ফিট করতে হবে কনসেপ্টের ভিতরে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের যে মডেলটা, সেই মডেলটা আমরা সবাই জানি। এই মডেলের প্রত্যেকটা কম্পোনেন্ট লিখতে হবে, এবং আমি গত ক্লাসে কিন্তু কোন কম্পোনেন্টে কি কি জিনিস লিখতে হবে এটা কিন্তু বলেছিলাম আমি, তাই না? যে এক্সটার্নাল অ্যানালাইসিসে আমরা বলেছিলাম যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, পেস্টেল অ্যানালাইসিস অর পেস্ট অ্যানালাইসিস। ইন্টারনাল অ্যানালাইসিসে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে SWOT, কোম্পানির SWOT. ইন্টারনাল স্ট্রেংথস, মোস্টলি 9Ms মডেল, SWOT অ্যানালিসিস এটা। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, হ্যাঁ, মেথড, মেকানিজম, এগুলি বলছিলাম আমি, তাই না? জি স্যার, জি স্যার। ইয়েস স্যার, এবং বলছিলেন। এক্সটার্নালের ভিতরে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস আর পোর্টার্স আর ফাইভ ফোর্সেস মডেল, সেটাও বলেছিলাম। তো ওই কয়েকটা কম্পোনেন্ট দিয়েই এক্সটার্নাল ইন্টারনাল লিখতে হবে। এখানে এই রিলেটেড ইনফরমেশন দেয়া নাই, একদমই জেনারিক সেন্টেন্স লিখতে হবে তোমাদেরকে। সেটা বুলেট পয়েন্টে লিখতে পারো, সেটা প্যারা ফরমেশনে লিখতে পারো, যেভাবে তোমার কনভিনিয়েন্ট হয়। নাম্বার 2 হচ্ছে তোমার কর্পোরেট অ্যাপ্রাইজাল। কর্পোরেট অ্যাপ্রাইজালের বলছে সোয়াট অ্যানালাইসিস দিতে, সোয়াট অ্যানালাইসিসটা লিখবা। গ্যাপ অ্যানালাইসিসে বলছি, আহ, আজান দিচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা। তো মিশন, ভিশন, অবজেক্টিভ, এটা খুবই জেনারিক স্টেটমেন্ট, যেটা লেখার জন্য এই কেসে তেমন কোনো ইনফরমেশন নাই। মিশন বলতে আমরা যা শিখবো ওইটুকুই লিখবো, ভিশন অবজেক্টিভ বলতে আমরা যা শিখবো ওইটুকুই লিখবো। হ্যাঁ,
তো এইখানে তোমাদের একটা গ্যাপ অ্যানালাইসিস হচ্ছে এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং মডেলটা অ্যাপ্লাই করতে বলছে এইএস এর জন্য। হ্যাঁ, এটার সাথে অ্যারিস্টনের কিন্তু কোনো সম্পর্ক নাই। তোমাদের ডিসকাশনের এক পর্যায়ে কিন্তু এইএস এবং অ্যারিস্টন দুইটা ম্যাটার চলে আসছে, দুইজনের গ্যাপের কথা। এই এইএস এর জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং মডেলটা ফিট করতে বলছে, এটার সাথে অ্যারিস্টনের কোনোই সম্পর্ক নাই এবং অ্যারিস্টন রিলেটেড কোনো ইনফরমেশনই এই অ্যান্সারে আসতে পারবে না। পরিষ্কার? জি স্যার। তো গ্যাপ অ্যানালাইসিস হচ্ছে প্রেজেন্টের সাথে প্ল্যানের কি গ্যাপ, এইটা শুধু একটু ডেসক্রাইব করা। এখানে কোনো কিছুই বলা নেই, এটা জেনারিক লিখতে হবে। স্ট্র্যাটেজিক চয়েস, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, ওইটাও কিছু জিনিস একটু চেঞ্জ আছে, যেহেতু কাস্টমার ডিপেন্ডেন্সি অনেক হাই। তো কাস্টমার পয়েন্ট অফ ভিউতে কিছু জিনিস লিখতে হবে আর বাকিগুলো জেনারিক লিখতে হবে। সো আমি যদি বলি বেসিক্যালি 2 নাম্বার রিকোয়ারমেন্ট লেখার জন্য এই 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার প্যারা, এই যে 3 নাম্বার এই পর্যন্ত এতটুকু দিয়েই তোমাকে লিখতে হবে। আর এই 3 আর 4 প্যারা বেসিক্যালি হচ্ছে রিকোয়ারমেন্ট 3-এর জন্য। তো ওইটাতে আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, তো এইখানে যে ইনফরমেশন গুলো তোমার ভাইটাল, তোমরা ম্যাক্সিমাম ইনফরমেশনে ডিসকাস করেছো। 1 নাম্বার হচ্ছে যে আম, হুমায়ুন মুর্শেদ একজন খুবই এক্সপিরিয়েন্স লোক। সে তার ছেলেকে বিজনেস বুঝিয়ে দিয়েছেন, তার ছেলেও ইঞ্জিনিয়ার বুয়েট থেকে, একদমই রেলেভেন্ট। তাদের বিজনেসে ভালো গুডউইল আছে বাজারে বিকজ অফ দেয়ার প্রোডাক্ট কোয়ালিটি, এবং কোয়ালিটিতে তারা খুবই কনসার্ন, কারণ তারা সবসময় টপ কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি করতে চায়। তাদের ভেরি গুড ম্যানেজমেন্ট আছে, তাদের ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি ভালো। হ্যাঁ, এবং তারা খুব, তাদের অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল এবং কমার্শিয়াল শেপ খুব ভালো, এবং তারা সবসময় প্রফিট করে, কিন্তু গত কয়েক বছর ধরে তাদের নর্মাল সিনারিওর মতো প্রফিট আসতেছে না, কিছুটা কম আছে তাদের। তাদের সাবস্টেন্সিয়াল লিকুইড অ্যাসেট আছে, কোম্পানিতে কোনো ওভারড্রাফট নাই। খুবই ভালো দিক। বাট একটা খারাপ দিক হচ্ছে যে তাদের কাস্টমার বেজ খুবই ছোট। 5জন কাস্টমার, 6জন কাস্টমারের কাছে বিক্রি করে, এরপরে একজনই 50%। তো কাস্টমার ডিপেন্ডেন্সিটা অনেক বেশি। কাস্টমার ডিপেন্ডেন্সি যখন বেশি থাকে তখন কোম্পানির বার্গেনিং পাওয়ার কম থাকে, কারণ 6জন কাস্টমার স্ট্রাইক করলেই তোমার কোম্পানি বসা, তুমি চাইলেও প্রাইস বাড়াইতে পারবা না, কিছুই করতে পারবা না। সো এটা একটা বড় খারাপ দিক। সো অর্গানাইজেশনকে সাস্টেনেবল করতে হইলে এইএস লিমিটেডকে এই জায়গাটায় খুব মনোযোগী হতে হবে। এই তো নাকি? স্যার। জি তো স্যার। তোমাদের এখন জি স্যার। কাজ হচ্ছে যেমন শর্ট অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিসের ভিতরে এই 2টা প্যারা পড়ে তুমি কি কি স্ট্রেংথ পাইলা, কি কি উইকনেস পাইলা, কি কি অপরচুনিটি দেখো, কি কি থ্রেট দেখো, এগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমি গত ক্লাসে বলছি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এটা কোম্পানির ইন্টারনাল ম্যাটার উইদিন দ্য কোম্পানি, অপরচুনিটি আর থ্রেট হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, বলছি না? জি স্যার। তো ইন্টারনাল কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে, এটা তোমরা আইডেন্টিফাই করতে পারো যতটুকু পারো। বাট আমি এটার সলিউশন তোমাদেরকে দেব, বাট একটু ব্রেইনটা এক্সারসাইজ করলে তুমি দেখলে জিনিসটা বুঝতে পারবা ভালো, তাই না? আমি আগে থেকে দিয়ে দিলাম, তুমি কনসেপ্ট বুঝলা না, মডেল বুঝলা না, সলিউশন বলে দিলাম, তাহলে তো তোমার ব্রেইন ইউজ টু হবে না, তাই না? আচ্ছা, এবার আমি যদি আসি তোমার ধরো 3 নাম্বার রিকোয়ারমেন্টে এটা একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল, যেখানে ইএস লিমিটেড তো তার সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। অ্যারিস্টন নামে একটা নতুন ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ করেন। তারা কিছু কন্ট্রাক্ট পেয়েছেন রিসেন্টলি, বাট তাদের ক্যাপাসিটি নাই সবগুলো কন্ট্রাক্ট কাজ করার জন্য। সেজন্য তারা একটা কন্ট্রাক্ট এইএস এর সাথে জয়েন্টলি করতে চায়। তো সেই কারণে এইএস এর ম্যানেজারকে বলা হয়েছে যে তুমি প্রজেক্টটা ফিজিবল করো, আমরা ওদের সাথে জেবিতে যেতে পারি কিনা। তো ও বলছে যে অ্যারিস্টনের প্রফিট মার্জিন খুব ভালো, প্রজেক্টটাও প্রফিটেবল, যাওয়া যায়, বাট অ্যারিস্টন কোয়ালিটি নিয়ে অ্যারিস্টনের সমস্যা আছে।
মানে এরিস্টন তো কোয়ালিটি ডেলিভারি করে না, তো কোয়ালিটি ডেলিভারি না করলে তো এইএস লিমিটেড যদি এখানে এঙ্গেজ হয় তাহলে তো ওদের রেপুটেশনকে ইম্প্যাক্ট করবে, তাই না? সো এই অ্যারিস্টন লিমিটেডের এথিক্স এবং বিজনেস এথিক্স এর সাথে এইএস লিমিটেডের বিজনেস এথিক্স এর অনেক বড় ধরনের একটা পার্থক্য আছে। বাট প্রজেক্টটা বায়াবল, প্রফিটেবল, শুধু যদি কোয়ালিটি কনটেক্সটটা মেনটেন করে যদি এইএস কাজটা করতে পারে তাহলে তারা এরিস্টনের সাথে যেতে পারে। ঠিক আছে, যেহেতু তাদের কিছু ক্যাপাসিটি আছে এবং এইএস লিমিটেডের যেহেতু প্রফিট মার্জিন আগের মতো নাই, তো এরিস্টনের সাথে কাজ করলে কিছু প্রফিট আর্ন করতে পারবে, বাট নিশ্চিত করতে হবে যে বিজনেস এথিক্স কোনোভাবেই যেন কম্প্রোমাইজ না হয় ফর ডেলিভারিং পুয়ার কোয়ালিটি প্রোডাক্ট অর সামথিং। এইরকম স্ট্রাকচারে একটা রাইট আপ দিতে হবে। এই কনফ্লিক্টিং ইস্যু শুধু এইখানেই আছে। বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছি নাকি? জি স্যার ক্লিয়ার স্যার এখন। কারো কোনো প্রশ্ন আছে এখন? আচ্ছা স্যার, বলেন। মোটামুটি কিছু আলোচনা থাকুক না থাকুক মোটামুটি সবই চলে আসতেছে। ওদিক হুম। দিয়ে ম্যাক্রো ইকোনমিক্স এর ইয়ে আসতেছে, হুম। জেনেরিক কথাবার্তার মধ্যে রাইট। শর্টের ইয়ে চলে আসতেছে, মিশন ভিশনের জেনেরিক কথা বলতে হচ্ছে আমাকে, হুম। গ্যাপের জেনেরিক কথাবার্তা বলতে হচ্ছে। স্যার হুম। এরকম কি প্রায় মানে প্রত্যেকটা কেস আসলেই কি আমি এরকম কেসকে এরকম মডেলের মধ্যে ফেলে দিব? অবশ্যই, গ্যারান্টিড। মানে এটাই আমার স্ট্রাকচার? এটাই স্ট্রাকচার, মডেলের বাইরে কোনো আলাপ নাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি অ্যান্সারটা ওপেন করতেছি। যে কেস পড়েছেন উনি এক্সপ্লেইন করবেন, আপনারা পার্টিসিপেট করবেন, আমাকে আপনারা যখন জিজ্ঞেস করবেন আমি অ্যান্সার বলবো। হ্যাঁ, এখান থেকে শুরু, এবার পড়েন। Benefits of strategic planning. The introduction of a strategic plan has the following benefits. A. Attention is focused on the long-term future of the business rather than getting bogged down in short-term problems. স্যার এটার মানেটা কি স্যার একটু? গেটিং bogged down in the short-term plans problems. আমার মনে হয় আমরা 2 নাম্বারটা নিয়ে আলোচনাটা করি। ওইটা তো অন্য কোশ্চেন, কেসের সাথে রিলেটেড না। ওটা মনে হয় স্যারের সাথে পরে আলোচনা করেন আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে। কারণ যেহেতু এটা 2 নিয়েই নম্বরে আমরা যে চর্চা করতেছি এখন, আচ্ছা 2 আর 3 নিয়ে। আচ্ছা, ঠিক আছে। 2 নাম্বারটা তারপরে একটু রিডিংটা পড়ে যাই যেন স্যার যদি জি জিজ্ঞেস করে শিওর। তাহলে বলা যায়। হুম হুম হ্যাঁ, তারপর নাম্বার বি, বি হচ্ছে অ্যাক্টিভিটিজ অফ ভেরিয়াস সেকশন। একটু চশমাটা নেই, সেকশনস। আমি ছোট সমস্যা হচ্ছে। Sorry. Number B, activities of various sections of the business are coordinated. Each manager will know what the firm is aiming to achieve and will have criteria for evaluating various course of action. Number C, making best use of scarce and limited resources. Number D, specifying milestones for achievement of goals and monitoring progress by stages. এগুলো হচ্ছে বেনিফিট অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। নাম্বার 2 যেটা আছে রিকোয়ারমেন্ট, it is vital that AES covers the following areas in its development of a plan. নাম্বার এ যেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, স্যার যেটা বলেন পেস্টেল অ্যানালাইসিস, সেটাই এটা। The direction of a firm's strategy is considerably
influenced by what happens around it. Acha, at the first step, AES should analyze its current environment and attempt to anticipate any likely changes. The analysis should cover uh, economic factors such as growth in demand for service, level of interest rate, availability of skilled manpower, etc. It was economic factor. Economic factors such as growth in demand for service, levels of interest rate, availability of skilled manpower, etc. তারপর হচ্ছে P, political factors such as exposure to import competition. Number C, social factors such as changes in cultural values. I mean safety awareness. আচ্ছা, next হচ্ছে legal factors including employment legislation, consumer protection and so on. আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই এটা মানে টেকনোলজিক্যাল ব্যাখ্যা করে যান হ্যাঁ, আচ্ছা, ব্যাখ্যা না। প্রত্যেকটা, হ্যাঁ জি জি ব্যাখ্যা করে যান তাইলে আচ্ছা, তাহলে এটা শেষ করে নিই, তার প্রথম থেকে একটু আলোচনা করবো। জিনিস টেকনোলজিক্যাল আমরা ফ্যাক্টরস, কেউ কিন্তু এইভাবে কিন্তু চিন্তা করি নাই যে এইভাবে বুলেট পয়েন্টে লিখবো। চিন্তা করেছিলেন কেউ? আমি কিন্তু না একদম রিয়েল লাইফ মানে সিনারিওটা আমি ফার্স্ট এভাবে দেখতেছি আমি, যে কেউ আগে এটা তো দেখেছেন কিনা। স্বাভাবিক, কারণ আমরা তো সবাই নতুন কিন্তু স্টেজে। এইভাবে কি লেখার কথা চিন্তা করেছেন যে বুলেট পয়েন্টে ইকোনমিক ফ্যাক্টরস দিব, পলিটিক্যাল ফ্যাক্টরস দিব, সোশ্যাল ফ্যাক্টরস দিব, লিগ্যাল ফ্যাক্টরস দিব, টেকনোলজিক্যাল ফ্যাক্টরস দিব? আমি চিন্তা করিনি। না, স্যার যেহেতু বলছেন বুলেট পয়েন্টে, কিন্তু আমরা এভাবে চিন্তা করি নাই, কিন্তু এটাই এখন এইভাবেই দিতে হচ্ছে আর কি, হ্যাঁ, স্যারের চিন্তা করি অনুযায়ী। নাই, এখন দেখতেছি না, বাট সলিউশন। আনসারের ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করি নাই, এটা ঠিক। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস such as changes in manufacturing methods and technology employed by customers. Of the above, technological factors are likely to be immediate concern. The firm is currently operating with some primitive equipment. The firm is currently operating with some primitive equipment. এটা মানেটা তো ক্লিয়ার না, আমি primitive equipment কেউ যদি বলতেন। ওই যে তার ছেলে মঞ্জুর মোর্শেদ জয়েন করছে না, ও তো নতুন কিছু মেশিন কিনছে, আচ্ছা আচ্ছা, ওইটাই the মিন firm is করছে। currently operating some primitive equipment, হয়তো বা টেকনোলজিক্যাল হাই এরকম কোনো কিছু। একটু দেখে দিই, primitive প্রিমিটিভ মানে হচ্ছে আদিম যন্ত্রপাতি। আদিম যন্ত্রপাতি, old equipment. ওল্ড ইকুইপমেন্ট। হ্যাঁ, the firm is currently operating with some primitive equipment. আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস। ও ইয়েস, of the above technological factors are likely to be immediate concern. হ্যাঁ, AES তো পুরনো যন্ত্রপাতি দিয়ে তার ব্যবসা পরিচালনা করে, সুতরাং এই ক্ষেত্রে তাদের একটু কনসার্ন আছে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল একটা ইস্যু থাকতে পারে। আচ্ছা, এখানে ওই যে এনভায়রনমেন্টাল যে অ্যানালাইসিস এর মধ্যে, সেটা একটু বাংলা যদি বলি আমরা। ফার্স্ট ওয়ান, ইকোনমিক ফ্যাক্টরস সাচ এস গ্রোথ ইন ডিমান্ড ফর সার্ভিস, লেভেলস অফ ইন্টারেস্ট রেট, অ্যাভেলেবিলিটি অফ স্কিল ম্যান পাওয়ার। এটা ইকোনমিক্যাল ফ্যাক্টরটা কি, যে আমরা আমাদের সার্ভিসটা মানে চাহিদা অনুযায়ী আমরা সার্ভিসটা দিতে পারতেছি কিনা, এরকম। তারপরে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটটা কেমন হবে, অ্যাভেলেবিলিটি অফ স্কিল ম্যান পাওয়ার আছে কিনা। এটা হচ্ছে এইএস এর একটা ইয়ে ছিল, মানে কি বলে, এক্সটার্নাল একটা ফ্যাক্টর। কেউ যদি একটু শেয়ার করতেন আমারটা হচ্ছে কিনা। কোন জায়গায় এই যে ডিসকাশন স্যার, চলতেছে? এই যে 2 নম্বরের নাম্বার 1, হ্যাঁ, যে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের। জি স্যার। আচ্ছা, এটা এখন একটু পড়েন, বুঝার চেষ্টা করেন, কারণ ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর নিয়ে তো আমরা আলাপ করি নাই। আচ্ছা আচ্ছা, সো এটা যখন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর আলাপ করব, তখন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এখানে কি লিখবেন কি লিখবেন না। এখন জাস্ট ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের পেস্তেলের পি ফর পলিটিক্যাল, ই ফর জি জি, ইকোনমিক, এই এস ফর কম্পোনেন্ট সোশ্যাল। গুলো দিয়ে লিখতে হবে পেস্টেল, খালি এইটুক বুঝেন। আচ্ছা কম্পিটিটিভ ফোর্সেস এ পোর্টার্সের 5 ফোর্সেস মডেল, 5টা ফোর্সেস দেয়া আছে, খালি এইটুক বুঝেন, কারণ ওই কনসেপ্ট না বুঝা পর্যন্ত আপনারা এগুলি বুঝবেন না।
জাস্ট স্ট্রাকচারটা ফলো করেন আর দেখেন কি লিখছে। স্যার প্রথম পয়েন্টটা কিছুটা বুঝতে পারছি স্যার। স্যার প্রথম পয়েন্ট ইকোনমিক, মানে কি? স্যার যে ইকোনমিক ফ্যাক্টরস সাচ এস গ্রোথ ইন ডিমান্ড ফর সার্ভিসেস, এই এটা লাইনটা স্যার। একদমই আপনার জেনারিক রাইট আপ, ঠিক আছে? এখানে কোনো কেসের ইনফরমেশন নাই, পুরোটাই আচ্ছা জেনারিক রাইট আপ, আচ্ছা। কেসের মানে সাথে একটু ফুল রিলেটেড না স্যার? জেনারিক রাইট আপ। মানে জি স্যার স্যার, পেস্টেল কেসের অনুযায়ী সাথে শুধুমাত্র কিছুই নাই আমরা এখানে। রাইট, পেস্টেল অনুযায়ী ইকোনমিক আমরা শুধুমাত্র ফ্যাক্টরের বসাই দিব কি এখানে কি 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 আছে। কম্পোনেন্ট আছে জি এটা স্যার। খালি বসাই দিবেন, পলিটিক্যাল, সোশ্যাল, এখানে কেস ইকোনমিক, রিলেটেড কোনো ইনফরমেশন নাই। বুঝতে পারছি। স্যার এটা অন্য কোনো একটা কেসের এরকম আসলে ওখানেও কি এরকম পেস্টেলের ইয়ে একই প্রথম? জিনিস, একই পেস্টেলের জিনিস, সব জায়গায় একই জিনিস লিখবেন। আসমান আসলে আসমানই লিখবেন, জমিনে আসলে জমিনে লিখবেন। স্যার এটা অটো রিলেটেড হয়ে যায় স্যার। হ্যাঁ, যদি কেসের কোনো ইনফরমেশন না থাকে অবশ্যই জেনারিকটা লিখে দিবেন। জি স্যার। আর যদি কেসের কিছু থাকে সেটা আইনা ফিট করে দিবেন সাথে সাথে। আচ্ছা তাহলে স্যার এটা হ্যাঁ। তো পড়া হইলো, হুম। এনভায়রনমেন্টালটা হইছে। নাম্বার বি পড়তে পারি এখন, কম্পিটিটিভ ফোর্স। নাম্বার বি তে যেটা আছে সেটা হচ্ছে AES মাস্ট অলসো কনসিডার দ্য কম্পিটিটিভ স্ট্রাকচার অফ ইটস ইন্ডাস্ট্রি বিফোর স্ট্র্যাটেজি ক্যান বি ডেভেলপড। Areas for analysis are threats from potential entrants. Acha. Threats from potential entrants, threats caused by the power of its buyers, threats due to the power of suppliers, threats from substitute products, threats from existing competitors. Okay, sir, clear. মানে কম্পিটিটিভ ফোর্সেস এর মধ্যে কি কি থ্রেট থাকতে পারে, তাই তো? স্টুয়ার্টে রাইট, ইয়েতে। পোর্টারসের 5 ফোর্সেস মডেল, এটা নিয়েও কেস আসে। এই 5টা আচ্ছা ফোর্স নিয়েই কেস আসে একটা, এটাকে বলে পোর্টারসের 5 ফোর্সেস মডেল। এখানে একটা রিলেভেন্স আছে কেসের সাথে, সেটা হলো ওই যে ডিপেন্ডেন্সি অফ কাস্টমার, ওই যে থ্রেট ফ্রম কাস্টমার্স অনলি ফর আছে না? কাস্টমার্স। এই বায়ার, যে সাপ্লায়ার, সাপ্লায়ার স্যার। এই যে বায়ার্স, বায়ার্স bias, নট বায়ার্স, bias. সাপ্লায়ার, বায়ার্স। বায়ার্স। এই যে স্যার এটা আর এটা ওই কি, যে এটাই 6টা রিলেট করছে কাস্টমার্স, এখানে। এটা মনে হ্যাঁ করছেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই রিলেশনটুকু এটার সাথে আছে, ওই জন্য এই যে স্পেসিফিক্যালি নিচে বলে দিছে। এই যে দেখেন, পড়েন এটা। হ্যাঁ আচ্ছা, very few details are available on the firm's competitive position apart from its customers. আচ্ছা, কাস্টমারের ছাড়া আর বাকিগুলো, very few details are available on the firm's competitive position apart from its customer. All the output are taken by 6 customers, and virtually half by one customer. This leaves the company very exposed to loss of business, and, and puts it in a difficult position when negotiating prices. Any strategy should attempt to remove this over reliance on a small number of customers. আচ্ছা, মানে অল্প সংখ্যক কাস্টমারের উপর রিলাই করাটা একটা থ্রেট, এবং সেটি তারা বলছে, তাই তো স্যার নাকি? জি এবং জি ডিপেন্ডেন্সি this অন leaves, কাস্টমার। জি স্যার, this leaves the company very exposed to loss of business and puts it in difficult position when negotiating prices. জি স্যার, এটা বুঝলাম স্যার, কম্পিটিটিভ ফোর্সেস যেটা। স্যার একটু নিচে আসতে হবে দিচ্ছি স্যার। তো, হ্যাঁ। নাম্বার সি যেটা, ইন্টারনাল অ্যানালাইসিস। Several techniques exist to analyze a firm's internal position. আচ্ছা, these the 5 M's analysis strengths and weakness in terms of machines, men, money, market, and materials. So 5 M's analysis যেটা, সেটা internal resources. আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ratio analysis and comparisons with other firms in the স্যার same এম industry. কি 9 বলেছিলেন না স্যার? 9M। হ্যাঁ 9M বলছিলেন, কিন্তু এটা তো নয়ডার মধ্যে 5টা আর কি। 5টা আসছে। মানে স্যার এই ক্ষেত্রে যেটা রিলেট সেটা কি এখানে আসছে, তাই তো? যে আপনি মেশিন, ম্যান। 9টাও বলতে পারেন, মানে এই 5টাই মোর রিলেভেন্ট, বাকিগুলি আসলে মানে আচ্ছা,
নেক্সট হচ্ছে রেশিও অ্যানালাইসিস এন্ড কম্পারিজনস উইথ আদার ফার্মস ইন দ্য সেম ইন্ডাস্ট্রি শুড বি ক্যারিড অন। আচ্ছা, ধ্বংস করে দিছে। নেক্সট ওয়ান, ভ্যালু চেইন অ্যানালাইসিস টু আইডেন্টিফাই কস্ট ড্রাইভার্স এন্ড ভ্যালু ড্রাইভার্স। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনাল অ্যানালাইসিস এগুলো। ভ্যালু চেইন অ্যানালাইসিস টু আইডেন্টিফাই কস্ট ড্রাইভার্স এন্ড ভ্যালু ড্রাইভার্স। নেক্সট ওয়ান হচ্ছে অবজেক্টিভস। স্যার মিশন ইজ, এই সরি, কস্ট ড্রাইভার্স আর ভ্যালু ড্রাইভার্স এটা যদি স্যার একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, না স্যার তো বলছে নিজেরা পইরা বোঝার জন্য, স্যার পরে সবটা এই বুঝাবে। দুইটা আলাদা একটা কনসেপ্ট, দুই রকম দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে কস্ট ইয়ে করে করে, একটা নিজে ভ্যালু এডিশন করে করে, এই টাইপের। ভ্যালু ভ্যালু ড্রাইভার্স এর জন্য ভ্যালু চেইন প্রসেস আছে। ভ্যালু চেইন প্রসেসে গেলে ভ্যালু চেইন প্রসেস বুঝতে পারবেন। ইন্টারনাল অ্যানালাইসিস এর ভিতরে যে সমস্ত কম্পোনেন্ট গুলো আপনার কনসিডারেশনে রাখতে হয়, সেগুলো হলো কোম্পানিতে একটা ভ্যালু চেইন মডেল আছে। আপনারা বিজনেস ফাইন্যান্স পড়ে আসছেন, আপনাদের জানার কথা এটা। ভ্যালু চেইনের ভিতরে দুইটা আহ, ইয়ে আছে, একটা কস্ট ড্রাইভার্স, একটা ভ্যালু ড্রাইভার্স। মানে যে সমস্ত ম্যাটার গুলো কোম্পানির কস্টের কে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে, এগুলোকে কস্ট ড্রাইভার বলে। আর এরকম কোনো ম্যাটার যদি থাকে যেটা ভ্যালু জেনারেট করে ইন টার্মস অফ গুডউইল, ইন টার্মস অফ রেপুটেশন, নিজস্ব কিছু। হ্যাঁ, তো তখন ওটাকে আমরা ভ্যালু ড্রাইভার্স বলে থাকি। মানে ট্রিগার্স, সাম 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 ট্রিগার্স টু অ্যাড ভ্যালু ইন টার্মস অফ লাইক এনিথিং, কোয়ালিটি সাইড হোক, গুডউইল সাইড হোক। মানে এমন কোনো ম্যাটার আছে কিনা যেটার কারণে কোম্পানিতে কিছু কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক যোগ হয়, যেটার কারণে ভ্যালু জেনারেট হয়। সো এগুলো ভ্যালু চেইন মডেলে গেলে বুঝতে পারবেন, এটা আরেকটা মডেল। আপনারা বিজনেস ফাইন্যান্সে নিশ্চয়ই পড়ে থাকার কথা। তারপরে মনে রাখেন, আমরা যখন যাব তখন ভ্যালু চেইন শিখবো আর কি। এখন জাস্ট মনে রাখেন ইন্টারনাল অ্যানালাইসিস এ 9 M's, রেশিও অ্যান্ড ভ্যালু চেইন মডেল। দ্যাটস ইট। তারপরে পড়েন। আচ্ছা, নেক্সট হচ্ছে অবজেক্টিভস। মিশন স্টেটমেন্টস এন্ড অবজেক্টিভস establish the direction. Mission statement and objectives establish the direction which the firm's plan will take. Objectives should be clearly defined. Okay. AES is a private company and appears to be substantially family owned. Acha. Aspirations of the family will therefore influence its objectives. Okay. Other important stakeholders include the highly skilled workforce and the loyal customer base, both of whose interests should considered in formulating objectives. Okay, clear. Number E, corporate appraisal. The final stage before developing a plan is to consider the firm's current and projected position. This should allow the firm to assess its chance of achieving its overall objectives and to identify the need for new strategies to bridge any gap between projected and desired performance. Okay. SWOT analysis. SWOT analysis is useful in generating future strategies. SWOT analysis of AES will help it to identify its strength, weakness, opportunities, and threats. An ideal strategy is to exploit environmental opportunities by using firm's strengths. A brief analysis of the existing data on AES reveals the following: strength. কি strength আছে তার, সেগুলো হচ্ছে reputation for quality, loyal customer base, skilled workforce, high level of financial resources. Okay. Weakness, flat profit and stagnant sales. Okay. Relatively relatively outdated plant. Yes. Reliance on 6 customers. Yes. এটা হচ্ছে তার weakness. স্যার একটু স্ক্রলটা একটু নিচে আনতে হবে স্যার। আচ্ছা, আর অপরচুনিটি কি আছে? ভেঞ্চার উইথ আদার কোম্পানিজ,
থ্রেট হচ্ছে নো ডিটেল অ্যাভেলেবল, থ্রেটটা এখানে তেমন দেওয়া নাই। আর গ্যাপ অ্যানালাইসিস এর মধ্যে কি আছে? গ্যাপ অ্যানালাইসিস ইনভলভস দ্য আইডেন্টিফিকেশন অফ গ্যাপ বিটুইন প্রজেক্টের পারফরমেন্স এন্ড অবজেক্টিভস। স্যার একটু নিচে আসতে হবে। গ্যাপটা বুঝিনি আমি। আচ্ছা, শর্ট স্ট্র্যাটেজি ডেভেলপ। অ্যানালাইসিস কিন্তু কেস থেকে নিয়েছে, বুঝছেন? জি স্যার, জি স্যার। জি স্যার। হুম, ঠিক আছে। Strategy development is an area for creative thinking. Strategy development is an area for creating thinking. It attempts to design strategies that will bridge the gaps between underposition analysis. AES should analyze the existing market and products and explore the new market, product, and diversification potentials. Internal efficiency and market potential involve attempts to reduce cost or further penetrate existing markets by taking share from the competition. Cost reduction by introduction of modern and state-of-the-art machinery is one obvious possibility for AES. Another approach would be differentiate of the firm from its competitors on a quality basis. Strategy development. স্যার নাম্বার 2 রিকোয়ারমেন্ট করলাম। এখন স্যার নাম্বার 3টা করব। প্রশ্ন আছে নাকি বুঝছেন? স্যার স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টটা একটু কেমন জানি মানে ক্লিয়ার না একটু। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আসলে এইখানে যেহেতু ধরেন একটা ইন্ডিকেশন আছে কেসের মধ্যে যে ওদের গত কয়েক বছরে আপনার প্রফিটের যে ধারা এটা হারিয়ে গেছে, লস দেয়ার ট্রেন্ড, তাই না? জি স্যার। জি স্যার। সো ওইখানে আপনার একটু লিঙ্ক আপ করার চেষ্টা করতেছে যে কস্ট রিডাকশন রিলেটেড কোনো ইনিশিয়েটিভ হাতে নেওয়াটাই হচ্ছে ওদের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের একটা পার্ট। হ্যাঁ, তো এটা একটা। আরেকটা দিক হচ্ছে যে আপনার ধরেন পুরনো মেশিন, পুরনো ইয়ে দিয়ে তারা অনেক চালায়। পুরনো মেশিন কিনছে, সো এটা একটা রং ডিসিশন। সো প্রোডাক্ট ডিজাইনিং, প্রোডাক্ট কোয়ালিটিতে একটা বড় হ্যাম্পার আসতে পারে, সেইটা কিভাবে মোকাবিলা করবে এটার একটা প্ল্যান লাগবে। এবং স্টেট আরেকটা অফ দ্য হচ্ছে আর্ট মেশিনারি, মানে নতুন রাইট, মডেলের হ্যাঁ যে মেশিনারিজ হ্যাঁ, গুলো সেটা দিয়ে তারা। আর এটা হচ্ছে যে কাস্টমার ডিপেন্ডেন্সি যেহেতু অনেক বেশি, সো এই জায়গাটা থেকে কিভাবে ওভারকাম করবে, এই কয়েকটা জিনিসকেই তারা বলেছে আর কি, বুঝছেন? এই স্ট্র্যাটেজি কয়েকটা ডেভেলপমেন্ট। জিনিসকেই আচ্ছা তারা আচ্ছা। বলছে। স্যার আমরা স্ট্র্যাটেজি অ্যানালাইসিসের প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে আলোচনা করে আসলাম গ্যাপ পর্যন্ত, হ্যাঁ কিন্তু আমরা এখানে এসে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে একটা প্যারায় আমরা বাকি কথাগুলো বলে দিলাম। হ্যাঁ, তুমি এ এটাতে বাইঙা যেহেতু ধরো এখানে স্ট্র্যাটেজি চয়েস জি এবং স্যার, এখানে স্ট্র্যাটেজি চয়েস ছিল, ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন ছিল। এই দুইটা মিলে একসাথে লিখে দিছে আর কি। জি স্যার। হুম, তার গ্যাপটা যদি একটু বুঝাইতেন যদিও। গ্যাপ অ্যানালাইসিস হচ্ছে তোমার মানে এখন মানে অ্যাকচুয়াল পজিশন কি তাদের, প্ল্যানের থেকে কতটুকু গ্যাপ আছে, আচ্ছা। মানে কি প্ল্যান করছিল এখন কতটুকু আছে। সো তার প্ল্যান তো নাই, না, প্ল্যান তো নাই স্যার। অ্যাকচুয়াল জি কোনো স্যার। প্ল্যান নাই। কন্ডিশনও নাই। হ্যাঁ। তো আপনি জাস্ট জেনারিক একটা স্টেটমেন্ট বলবেন যে গ্যাপ অ্যানালাইসিস বিটুইন দ্য প্ল্যান অ্যান্ড অ্যাকচুয়াল পজিশন অফ দ্য অর্গানাইজেশন, দ্যাটস ইট। তাহলে কি স্যার প্ল্যান তো আর লসের প্ল্যান হইতো না, মানে প্ল্যান তো রাইট, সবসময় প্রফিটেরই প্ল্যান হয়, তাহলে প্ল্যান বাট থেকে যেহেতু যে ডেভিয়েট বলা করে নাই গেছে। স্পেসিফিক্যালি, স্পেসিফিক কিছু না থাকলে জেনারিক রাইট আপই ভালো। স্যার পরেরটা পড়বো স্যার, নাম্বার হ্যাঁ, 3। আর যদি কোনো প্রশ্ন না থাকে পড়েন। নাম্বার 3 বলছে এখানে জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেনটা ছিল যে কনফ্লিক্টটা কি বিজনেস এবং এথিক্স এর মধ্যে, সেটারই উত্তর এটা। AES need to consider the joint venture proposal from Ariston Limited seriously because
AES Limited need to increase its customer base as it has a very low customer base and its business is concentrated mainly to one customer. 50%ই একজনের। Number 2 হচ্ছে AES Limited need to focus on high margin business as its profits are not proportionate to its turnover. But AES will have to clarify. AES will have to critically review the following issues. Also, number 1, terms and conditions of the joint venture proposal by Ariston to ensure AES Limited will be making desired profit from the assignment. Next, quality of work of Ariston Limited. Customer feedback of the projects completely by Ariston may be useful. Next, reason of achieving such high margin by Ariston Limited, and then status of environmental and status of environment, tax and other compliance issues to ensure Ariston has no negative ethical issues. আচ্ছা স্যার নিচে কি কিছু আছে আর নিচে আর নাই? এরিস্টনের এটা বুঝছেন? স্যার একটু বলে দেন স্যার একটু। আচ্ছা, এরিস্টনের প্রপোজালটা তো পরিষ্কার, এটা একটা জেবি প্রপোজাল এইএস কে দিচ্ছে এরিস্টন। হ্যাঁ, তো জেবি প্রপোজালের মধ্যে আপনার ধরেন অফারটা প্রফিটেবল ইন টার্মস অফ নাম্বার, বাট কিছু বিজনেস এথিক্স আছে যেটার প্রিন্সিপাল গ্যাপ আছে এইএস এর সাথে অ্যারিস্টনের। তো অ্যারিস্টন যদি প্রপোজালটাতে এইএস যদি প্রপোজালটা অ্যাকসেপ্টও করে, ওদেরকে নিশ্চিত করতে হবে যে কোয়ালিটি কমপ্লায়েন্স যেন ওদের রেপুটেশনকে কোনোভাবে হ্যাম্পার না করে। হ্যাঁ, তো এই কথাগুলোই নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। যেহেতু এইএস এর আইডিয়াল ক্যাপাসিটি আছে মাত্র 6টা কাস্টমার, সো ওরা চাইলে অ্যারিস্টনকে বিজনেস বাড়ানোর জন্য নিতে পারে। ওদের যেহেতু প্রফিট মার্জিন পড়ে গেছে, সো অ্যারিস্টনের এটা একটা ভালো পসিবিলিটি ওদের প্রফিট রিগেইন করার, তো এটাকে পজিটিভলি দেখতে পারে। বাট যে বিজনেস ইস্যুটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই এরিস্টনের যেহেতু কোয়ালিটিগত কমপ্লায়েন্সের ইনফরমেশন আছে যে তারা কোয়ালিটি কম্প্রোমাইজ করে, সো এইটা এইএস কে খুব সিরিয়াসলি মাথায় নিতে হবে যেন কোয়ালিটি ওয়ার্ক কোনোভাবেই কম্প্রোমাইজ না হয় প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য। এই কথাগুলি শুধু আপনার স্পেসিফিক্যালি মেনশন করছে। এখন এইটা আপনারা বুলেট পয়েন্টও লিখতে পারেন, বাট এই ধরনের অ্যান্সার যেগুলো ধরেন আপনার মডেলের জন্য পয়েন্ট করতে হচ্ছে না, বা মডেল ডিমান্ড করতেছে পয়েন্ট করার, ওগুলো পয়েন্ট করে লিখবেন। বাট এই ধরনের অ্যান্সার গুলো প্যারা করে করে লিখবেন, 2টা প্যারা গুছায়া 2টা কনসেপ্ট লিখে দিবেন, তাইলে বেটার দেখাবে আর কি। যদিও সাজেস্টেড অ্যান্সার এটা এভাবেই লিখছে, বাট আমি মোর প্রেফার করি এই যে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট যেরকম লিখছে। হ্যাঁ, আর যদি একদম স্ট্রাকচার করতে না পারেন তখন এরকম বুলেট পয়েন্টে কয়েকটা পয়েন্ট বলে দিলেন আর কি। বুঝতে পেরেছেন? স্যার স্যার কতগুলো কেস থাকে? 5টা কেস তো মিনিমাম থাকেই। চিন্তা করতে এবং লিখতে সময় নেবে? কোনোই বিষয় না, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তুমি যদি কনসেপ্ট ধরতে পারো, পরীক্ষায় অ্যান্সার কিভাবে করতে হয় এইটা আরেকদিন আমাকে মনে করাই দিও। আমি আরেকটু ব্রেইন যখন তোমাদের ম্যাচিউরড হবে তখন আমি অ্যান্সার এক্সাম হলের টেকনিকটা আমি তোমাদের বুঝে বলে দেব। জি এই স্যার, মুহূর্তে শিওর। আমি বললেও তোমাদের মাথায় খুব বেশি থাকবে না, কারণ এখনো কনসেপ্ট নিতে পারো নাই। বাট গুড পার্ট, একটা কেস ভালো করে বুঝছো। এখন যদি এইটাকে লিখো, আমি যদিও সলিউশন সহ তোমাদেরকে কেসটা দিচ্ছি,
বাট আমি এক্সপেক্ট করব এটা কেসটা তোমরা বাসায় লিখো। আজকে তো মোটামুটি আমরা ভালো ডিসকাশন করলাম। সো 8-10টা কেস করে তো লাভ নাই যদি কেস আসলে এট দ্য এন্ড অফ দ্য ডেতে তুমি না লিখো, তাই না? আমরা অনেক কিছু জানতে পারি বাট স্যার লিখা বলতে এটা কি আমি কেসটা সামনে নিয়ে আমার মতো করে আমি ওটা থেকে আমার ফাইন্ড আউট তোমার করে মতো, লিখবো? রাইট, তোমার মতো করে তুমি লিখো। যদি 4-5টা কেস তোমরা লিখতে পারো, যে কোনো কেস পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা। সো আমরা অনেক কিছু জানি বাট আমরা এক্সপ্রেস করতে পারি না, তাই না? জি এটার স্যার, বুঝে উঠতে সমস্যা পারি এই না। না যে আমি পারি না, এটার সমস্যা এই যে আমি প্র্যাকটিস করি নাই, তাই না? তো তোমরা ইমেল চেক করো, ইমেলে আমি কেসটা তোমাদেরকে পাঠাইছি। সো জারিন, জারিন তো, তাই না তুমি? জি স্যার। সো এটা বিজনেস স্ট্র্যাটেজি পরীক্ষার হলে খুব ওয়েল প্ল্যান্ড ওয়েতে লেখা যায় যদি তুমি আম, ভালো প্ল্যানিং অ্যাপ্রোচে লিখো। সো টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে কিভাবে লিখবা সেটা নিয়ে আমি আরেকদিন ক্লাসে, যখন তোমাদের ব্রেন আরেকটু ম্যাচিউরড হবে, তখন আমি ডিসকাশন করব। আজকে আমরা ক্লাসেই থাকি। জি স্যার। সো কেস অনেকটা এরকমই। এখন আমরা এক একটা নতুন মডেল শিখবো, এক একটা নতুন মডেলের কেস স্টাডি করব। তো আমরা 20-25 মিনিট ব্রেক নিচ্ছি, উইল কাম ব্যাক অ্যাট 9:20। তারপরে আমরা নতুন দু একটা কনসেপ্ট শিখবো, তারপর ক্লাস শেষ করব। হ্যাঁ, Yes, sir. শিওর। ইয়েস স্যার। ওকে। আপনারা আসছেন? জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, আমরা একটু থিওরি নিয়ে আলাপ করি। মিশন, ভিশন আর অবজেক্টিভ যে ইয়েগুলো দেখছেন, এগুলো একদমই থিওরিটিক্যাল কন্টেন্ট। তারপরে আমি একটু জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি, আপনারা পড়লে নিজেরও এটা বুঝতে পারবেন। মিশন স্টেটমেন্ট হচ্ছে দ্য ভ্যালুজ অ্যান্ড এক্সপেকটেশন অফ দোজ হু মোস্ট স্ট্রংলি ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজি অ্যাবাউট দ্য স্কোপ অ্যান্ড পোস্টার অফ দ্য অর্গানাইজেশন। মানে মিশন স্টেটমেন্টটা বেসিক্যালি বলছে দ্য ভ্যালুজ অ্যান্ড দ্য এক্সপেকটেশনস of those who most strongly influence strategy about the scope and posture of the organization. মানে আপনি who you are and what you value, এই দুইটা সেন্টেন্সকে মিশন স্টেটমেন্ট বলে। যে আপনি কে আসলে, why does organization exist, অর্গানাইজেশনটা কেন উম, আহ, 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 আছে, তার পারপাসটা কি, তার ভ্যালুস কি। তো আপনারা নর্মালি দেখবেন যে কোন একটা প্রতিষ্ঠানে গেলে একটা মিশন স্টেটমেন্ট লেখা থাকে, কিছু ভ্যালুজ লেখা থাকে। এগুলো হচ্ছে মিশন স্টেটমেন্টের কম্পোনেন্ট। ধরেন পারপাস লেখা থাকে, হ্যাঁ, এবং পলিসি রিলেটেড কিছু কথা বলা থাকে, কমপ্লায়েন্স রিলেটেড কথা কিছু বলা থাকে। এগুলো হচ্ছে এলিমেন্টস অফ মিশন স্টেটমেন্ট। হ্যাঁ, তো মিশন স্টেটমেন্ট হচ্ছে মানে why does organization exist and ভ্যালুজ অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশন কি কি জিনিস ভ্যালুজ করে, এটা একটা ডেফিনেশন ফর্ম। এটা বলে ভ্যালুজ এন্ড এক্সপেকটেশন অফ দোজ হু মোস্ট স্ট্রংলি ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজি অ্যাবাউট দ্য স্কোপ এন্ড পোস্টার অফ দ্য অর্গানাইজেশন। মানে আপনি যখনই কোনো প্রোডাক্ট ডিজাইন করবেন, আপনার ভ্যালু আপনি প্রোডাক্টে রিফ্লেকশন দিবেন। যখন অফিসের কালচার অ্যাডপ্ট করবেন, আপনি কতটা এমপ্লয়ি ফ্রেন্ডলি, কতটা ইনডিসক্রিমিনেশন আছে, এগুলো আপনি যখন খেয়াল করেন, তখন এগুলি মিশন স্টেটমেন্টের ভিতরে বলা থাকে। তো মিশন স্টেটমেন্টের এলিমেন্ট যদি বলি, ধরেন পারপাস, অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে এটা বলা থাকে, স্ট্র্যাটেজি বলা থাকে, পলিসি, স্ট্যান্ডার্ড বিহেভিয়ারের কিছু কম্পোনেন্ট থাকে, যেগুলো দেখেন ওই যে অনেক অর্গানাইজেশনের কিছু বিহেভিয়ার থাকে, আম, আর কিছু ভ্যালুস থাকে, যে আপনি কিসে ভ্যালুস করেন, এগুলাকে হচ্ছে এলিমেন্টস স্টেটমেন্ট। সো এগুলা মিলিয়ে আপনি চাইলে আপনার মতো করে কিছু একটা লিখে নিতে পারেন। এর বাইরে এই যে মিশন স্টেটমেন্ট বলতে আমরা যেটা বুঝি, এই যে মিশন স্টেটমেন্টস আর ফর্মাল ডকুমেন্টস দ্যাট স্টেট দ্য অর্গানাইজেশন মিশন। দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড ফরম্যাট বাট এলিমেন্ট, মোটামুটি আপনার যে এলিমেন্ট গুলি দেখছেন ওগুলাই লেখা থাকে। সো যেই যেই ডকুমেন্টসটাতে লেখা থাকে, ওই ডকুমেন্টসটাকে বেসিক্যালি মিশন স্টেটমেন্ট বলে আর কি।
তো এইটুক মাথায় রাখলেই হবে আর কি আপনার। আর অর্গানাইজেশনের গোল অবজেক্টিভ, এটা তো আপনারা জানেন প্রত্যেকটা অর্গানাইজেশনেই যদি এটা প্রফিট মেকিং হয় তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন এটা অবজেক্টিভ। এটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হতে পারে, নন ফর প্রফিট অর্গানাইজেশন হলে তার অবজেক্টিভ তো ডিফারেন্ট থাকে। সো সেই আঙ্গিকে আপনারা এটা লিখে দিবেন আর কি। তারপরে ভ্যালু ম্যাক্সিমাইজেশন, এগুলো আপনারা ভেরি বেসিক জেনারিক কোশ্চেন, এগুলো আমি আলাপ করছি না। সো হায়ারার্কি অফ ইয়েটা কাজ করে প্রথমে মিশন, তারপরে অবজেক্টিভ, তারপরে স্ট্র্যাটেজি, তারপরে অ্যাকশন অবলিক প্ল্যান। এগুলো যা জানার জন্য একটু জেনে রাখলেন হায়ারার্কি, এগুলো কোনো প্রশ্ন আসে না। আর এই চ্যাপ্টার থেকে আর কিছু বলার আছে কিনা আমি দেখি। স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার কারা বলতে পারেন? স্টেক হোল্ডার দুই ধরনের, একটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল স্টেক হোল্ডার, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডার। ইন্টারনাল স্টেক হোল্ডার হচ্ছে ধরেন এমপ্লয়ি, ডিরেক্টরস, হ্যাঁ। আর এক্সটার্নাল স্টেক হোল্ডার হলো আপনার ধরেন গভর্নমেন্ট, সাপ্লায়ার, কাস্টমার, ব্যাংক, শেয়ার হোল্ডার্স, ঠিক আছে। এরা হচ্ছে স্টেক হোল্ডার। তো স্টেক হোল্ডারের বেসিক ডেফিনেশন হলো দ্য পার্সন হু হ্যাজ স্টেক ইন দ্য বিজনেস, যার বিজনেসে স্টেক আছে সেই স্টেক হোল্ডার, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। সো এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের একটা মডেল আছে, এটা একটু আমি জাস্ট ডেসক্রাইব করে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে ম্যান্ডেলোর একটা মডেল আছে, চলে গেল মনে হয়, ম্যান্ডেলোর মডেল। মানে ম্যান্ডেলোর মডেলটা হচ্ছে যে স্টেক হোল্ডারকে ক্লাসিফাই করা, এই যে স্টেক হোল্ডার ম্যাপিং বেসড অন পাওয়ার অফ ইন্টারেস্ট। স্টেক হোল্ডার তো নানান রকমের স্টেক হোল্ডার আছে, তো সব স্টেক হোল্ডারদেরকে তো আর আমি একরকম এমফাসিস দিব না কিংবা একরকম ফরমেশনে কনসিডার করব না। সো কোন স্টেক হোল্ডারের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করবেন এইটা ডিফাইন করার জন্য ম্যান্ডেলো একটা মডেল দিয়েছেন, যেটাকে বলে আমরা স্টেক হোল্ডার ম্যাপিং, কনসিডারিং দ্য পাওয়ার অ্যান্ড ইন্টারেস্ট। পাওয়ার মানে হচ্ছে তার ভোটিং পাওয়ার, সে কোম্পানিতে কত পার্সেন্ট শেয়ার হোল্ড করে, তাহলে তার ভোটিং পাওয়ার বেশি। আর ইন্টারেস্ট হচ্ছে যে জানার আগ্রহ বা বুঝার আগ্রহ, কোনো কিছুতে আগ্রহ কত। বুঝতে পেরেছেন? তো কেউ কথা বলছেন না, বুঝতে পেরেছেন? জি স্যার স্যার। ইয়েস স্যার। স্যার জি এখানে স্যার, একটা জি জিনিস স্যার। যে যার পাওয়ার বেশি তার এটা আমি ইন্টারেস্টটা কম। আসতেছি, তার তার আচ্ছা আমি আসতেছি। আচ্ছা। তো ধরেন কারো পাওয়ার হচ্ছে ও এক্স এক্সিস, ও ওয়াই এক্সিস। ও এক্স এক্সিসে ধরেন পাওয়ার হাই, পাওয়ার লো, লেভেল অফ ইন্টারেস্ট ওয়াই এক্সিসে পাওয়ার হাই, পাওয়ার লো। সো যদি কোনো স্টেক হোল্ডারের পাওয়ার অনেক হাই হয় এবং তার ইন্টারেস্টও অনেক হাই, তাকে আমরা বলে থাকি পাওয়ারও হাই, ইন্টারেস্টও হাই, তাকে আমরা বলে থাকি কি প্লেয়ার। তাদেরকে কি বলে থাকি? কি প্লেয়ার। কি প্লেয়ার। হ্যাঁ। তো কি প্লেয়ার যারা, তাদেরকে সবসময় স্যাটিসফাই করতে হবে, অ্যাকসেপ্টেবল হইতে হবে তাদের কাছে। কারো ধরেন পাওয়ার হাই কিন্তু ইন্টারেস্ট লো, তাদেরকে আমরা বলি কিপ স্যাটিসফাইড। ঠিক আছে? পাওয়ার হাই কিন্তু ইন্টারেস্ট লো, তাদেরকে আমি বলি কিপ স্যাটিসফাইড, মানে তার পাওয়ার আছে কিন্তু তার জানার টানার এত আগ্রহ নাই, তো তাদেরকে সবসময় হ্যাপি রাখতে হবে। কারো আছে পাওয়ার লো, ইন্টারেস্ট অনেক হাই, তাদেরকে ইনফরমেশন দিলেই তারা খুশি, এজন্য বলে কিপ ইনফর্ম। ইনফর্ম। আর যাদের পাওয়ারও লো, ইন্টারেস্টও লো, এদের মিনিমাল এফোর্ট। তো এই মডেলটা খুবই সিম্পল মডেল। এটা ম্যান্ডেলো বলছে যে আপনি যদি স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করতে চান প্রপারলি, তাহলে স্টেক হোল্ডারদেরকে এরকম একটা ক্যাটাগরি করে আপনি এটা ম্যানেজ করতে পারেন। এই চ্যাপ্টার থেকে আর আপনাদের কিছু না পড়লেও হবে, এই কয়েকটা জিনিস পড়লে মোটামুটি শেষ। তারপরে আমি যদি পরের চ্যাপ্টারটাতে যাই, আমি বই ছোট করে নিয়ে আসতেছি আর কি, আপনাদের যা দরকার ওটুকুই শুধু পড়াচ্ছি, বাকি যেটুকু দরকার নেই ওগুলো বই দেখে নিন। এটা হলো ম্যাক্রো এনভায়রনমেন্ট, আমরা কেসে পড়ছিলেন না ম্যাক্রো এনভায়রনমেন্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ম্যাক্রো এনভায়রনমেন্টে আসলে কি আছে? ম্যাক্রো এনভায়রনমেন্ট মানে পেস্টেল অ্যানালাইসিস। এটা
ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য আমরা ইউজ করে থাকি। সো সো একটা বিজনেসের ইকোসিস্টেম কিভাবে কাজ করে, আপনাদের পরীক্ষায় অনেক সময় আসতে পারে বিজনেসের ইকোসিস্টেম। তো বিজনেসের ইকোসিস্টেমের ভিতরে তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে যে ধরেন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি জানেন? স্যার একটা সেক্টরকে বোঝায়। একটা সেক্টর মানে কি? ঔষধ স্যার ইন্ডাস্ট্রি, সিরামিক রাইট, ইন্ডাস্ট্রি। রাইট, কেমিক্যাল একই ইন্ডাস্ট্রি, ধরনের বোঝায়। ইন্ডাস্ট্রি। তো আপনি প্রথমে হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছেন, তাই না? তাই ওই ইন্ডাস্ট্রির যে ফোর্সেস ওইটা আপনাকে হ্যাম্পার করে। সো ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস ফোর্সেস, ইন্ডাস্ট্রি ফোর্সেস অ্যানালাইসিস করার জন্য আমরা পোর্টার্সের 5 ফোর্সেস মডেলের কথা শুনেছি, তাই না? এই যে দেখেন পোর্টার্সের 5 ফোর্সেস মডেল এখানে আঁকা আছে। তাহলে ইন্ডাস্ট্রির বাইরে কি আছে? দেশ। এই দেশটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট, তাই না? Yes, sir. এই ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট আর এর বাইরে যা আছে তাহলে ডিগ্রি অফ আনসার্টেনিটি। তো এইটা হচ্ছে আপনার একটা বিজনেসের ইকোসিস্টেম। তো বিজনেসের ইকোসিস্টেম হচ্ছে যে আপনার ধরেন এ বিজনেস ecosystem is the network of an organization that enables the delivery of products and services। মানে আপনি একটা র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে কাস্টমার হাউস পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেয়া, এই পুরাটাই একটা বিজনেসের কি সিস্টেম? ইকো সিস্টেম। তো এই ইকোসিস্টেমের ভিতরে আমরা আজকে এই ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টটা নিয়ে আলাপ করব। সো ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট ইনক্লুডস আপনার ধরেন পেস্টেল অ্যানালাইসিস, যেটা আমরা বলছি যে একটা দেশের পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক কন্ডিশন, লিগ্যাল কন্ডিশন, ইকোলজিক্যাল কন্ডিশন, তারপরে আপনার হচ্ছে টেকনোলজিক্যাল কন্ডিশন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস প্ল্যান ঠিক করতে হবে। না হয় আপনার প্ল্যান হবে একরকম, এটা বাস্তবায়ন হবে আরেক রকম। Correct. তো আপনি যে কোনো বিজনেস প্ল্যান বা বিজনেস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের আগে আপনি যেটা করবেন, এনভায়রনমেন্টের ইনফরমেশন গুলো গ্যাদার করতে হবে এবং ডিসিমিনেট করতে হবে। সো এনভায়রনমেন্টাল ইনফরমেশনের সোর্সেস আপনার ইন্টারনাল সোর্সও হতে পারে, আপনার এক্সটার্নাল সোর্সও হতে পারে। যেই সোর্সই হোক আপনাকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। হ্যাঁ, তারপরে এনভায়রনমেন্ট ইনফরমেশন গুলো আপনারা ভ্যালিডেট করবেন, ভ্যালিডেট করে তারপরে আপনি এগুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো আমি পেস্টেল অ্যানালাইসিস এর আগে আরেকটা কনসেপ্ট একটু আপনাদের বলে নেই, সেটা হচ্ছে সিনারিও প্ল্যানিং। সিনারিও প্ল্যানিং কি জিনিস বলতে পারেন? কারো আইডিয়া আছে? সিনারিও প্ল্যানিং কি জিনিস? এটা কি সিনারিও স্যার মানে কি জানেন? এটা কি স্যার বিজনেসের, যে আমরা কোন বিজনেসে কাজ করব অফ সেটার? কোর্স, আপনি যেই কিছুতেই জি সিনারিও স্যার। বিল্ড করতে পারেন। হ্যাঁ, যে আমরা যে বিজনেসে কাজ করতে চাই সেটার ফিউচার বা প্রোস এন্ড কনস, অথবা আমি কিভাবে থাকতে চাই, কি দেখতে চাই, টোটাল। রাইট, অনেকটা ওইরকমই, মানে বেসিক্যালি ড্রয়িং এ পিকচার লাইক। হ্যাঁ, পিকচার আপনি একটা প্ল্যানিং ব্যবসাকে, ডায়াগ্রাম। হ্যাঁ স্যার প্ল্যানিং ডায়াগ্রামের মতো একটা কিছু, প্ল্যানিং আউটলাইন। ডায়াগ্রাম মানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে মানে স্যার টোটাল এখন থেকে বিজনেসটাকে ভিজুয়ালাইজ ভবিষ্যতে করা। কিভাবে দেখবেন আর কি। জাস্ট ইউ আর ড্রয়িং এ পিকচার টু আর্টিকুলেট ইউর ফিউচার। So এই কারণে বলে সিনারিও প্ল্যানিং concerns the development of picture of potential future for the purpose of managerial learning and the development of strategic responses। মানে আপনি আপনার অফিসটা বিজনেসটাকে কিভাবে ম্যানেজ করবেন এবং এটার যে চ্যালেঞ্জ আছে এটাকে কিভাবে ওভারকাম করবেন, এটার একটা প্ল্যান তৈরি করা। আমরা অনেক সময় বলি না যে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কেন থাকবে? কারণ দুর্যোগ কখন আসবে এটা কি বলে কয়ে আসবে? না স্যার। তো আমরা একটা সিনারিও প্ল্যান করে রাখি যে এইরকম হইলে আমরা এইভাবে বিষয়টাকে ট্যাকেল করব। একটা কোম্পানি ধরেন মার্কেটে একটা কন্ডিশন, একটা শেয়ার নিয়ে আছে, সে প্ল্যান করে যে ধরেন সামনে যদি অন্য কম্পিটিটররা তাকে গ্রেপ করতে চায় তাহলে সেটাকে কিভাবে মোকাবেলা করবে। আগের থেকেই ধরেন একটা ওয়েল প্রিপারেশন নিয়ে রাখা, এবং সে এই চ্যালেঞ্জ যদি আসে এটাকে ওভারকাম করে প্রতিষ্ঠানটাকে কোথায় নিয়ে যাবে এটার একটা পরিকল্পনা থাকে। এটাকে বলে সিনারিও প্ল্যানিং। ঠিক আছে, সিনারিও প্ল্যানিং পরীক্ষা আসে না, বাট ডেফিনেশন ফর্মে আমি দেখছি দু এক জায়গায় আছে। সো এই পেস্টেল অ্যানালাইসিসটাকে আমরা বলে থাকি ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর। আজকে আমরা কনসেপ্টটা দেখি, নেক্সট ক্লাসে আমরা
পেস্টেল অ্যানালাইসিসের একটা কেস করব ইনশাল্লাহ। তো পেস্টেল আমি একটু জেনারেল আলাপ করছি, তারপরে আপনাদের কেউ একজনকে বলবো কম্পোনেন্ট গুলি পড়ে পড়ে একটু ডিসকাস করার জন্য। আমি একটু জেনারেল ওভারভিউ দিচ্ছি যেন আপনাদের মাথায় জেনারেল পারভিউটা থাকে। পেস্টেলের ফার্স্ট পি হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল সিচুয়েশন একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে এখন যখন আমাদের দেশে কেউ ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছে না, তাই না? কেন করতে চাচ্ছে না? কারণ পলিটিক্যাল স্টেবিলিটি আছে না নাই? নাই, আনস্টেবল। রাইট। স্যার সাউন্ড কমে সমস্যা গেছে কি? স্যার। স্যার আপনার সাউন্ড কমে গেছে স্যার। আমার সাউন্ড কমে গেছে? স্যার এখন ঠিক না এখন আছে। ঠিক স্যার আছে। ঠিক আছে। হ্যাঁ, তো পলিটিক্যাল সিচুয়েশন কেন ইম্পর্টেন্ট বিজনেসের জন্য? স্যার পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে তো ইন্ডাস্ট্রি চলবে না। আর মানুষ প্রোডাক্ট কিনবে না, জি স্যার। ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, ইকোনমি গ্রো করবে না, প্রোডাকশন ক্যাপাসিটি আনইউটিলাইজ থেকে যাবে, রাইভেলরি হলে আপনার ফ্যাক্টরির উপর অ্যাটাক করবে, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। এগুলা হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট থাকলে বিজনেস এভাবে হ্যাম্পার হয়। বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, এবার আসি ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে কি থাকে? ইন্টারেস্ট রেট বেশি হইলে ব্যবসার জন্য ক্ষতিকর, ফরেন কারেন্সি ভোলাটিলিটি থাকলে ব্যবসার জন্য ক্ষতিকর, জিডিপি গ্রোথ না থাকলে ব্যবসা ক্ষতিকর, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাক্সেস না থাকলে ব্যবসার জন্য ক্ষতিকর, যদিও ইন্টারন্যাশনাল ট্রেড অনেকটা পলিটিক্যাল রিজনের কারণেও হয়ে থাকে। ট্রেড ব্যালেন্স না থাকলে স্যার। রাইট। সো এরকম হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, হেজিং, মানি মার্কেট, স্টক মার্কেট, ঠিক আছে, এগুলো। সোশ্যাল কালচার, এটা বলেন হচ্ছে আহ, জারিন, সোশ্যাল এন্ড কালচারাল আবার ব্যবসায় কি সমস্যা? সোশ্যাল এন্ড কালচারাল, যেমন মুসলিম কান্ট্রি একসাথে একটা ওআইসি এরকম করে স্যার, ওটাও ব্যবসার ক্ষেত্রে ইয়ে করে। আর আর সোশ্যাল দিক দিয়ে হলে স্যার, তুমি বিয়ের সময় কি পরবা, না বিয়ে করছো? স্যার ম্যারিড অলরেডি ও, তুমি অলরেডি ম্যারিড। স্যার। কি পরছো? শাড়ি স্যার। শাড়ি? এই ইউরোপে কি শাড়ি পরে বিয়েতে? না, ওটা কেন পরে না? ওটা সোসাইটি অ্যালাউ করে না, কালচার। সোশ্যাল এন্ড কালচারাল ইস্যু। সো বিজনেসের ক্ষেত্রেও এরকম সোশ্যাল কালচারাল ইস্যু একটা ম্যাটার। তুমি যেই দেশে ব্যবসা করবা সেই দেশের সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টর মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এজ ডিস্ট্রিবিউশন অফ পিপল। যেখানে ক্লাস্টার ব্যবসা অনুযায়ী, করবে ওই দেশের মানুষের বয়সের গ্যাপ কিরকম। ক্লাস্টার অনুযায়ী যে এই শ্রেণীর জন্য এই প্রোডাক্ট, ওই শ্রেণীর জন্য ওই প্রোডাক্ট, এইভাবে রাইট। এটাকে সেগ্রিগেট করা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ধরো ইয়ে রিলিজিয়াস ভ্যালুজ কিরকম। এখন তুমি যদি বাংলাদেশে ধরো হাফ প্যান্ট আর গেঞ্জি পরে অফিসে যাও, তো তোমার পিঠে অফিস থেকে বের করে দিবে, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে সোশ্যাল এবং কালচারাল কনটেক্সটে। মানুষের রুচিবোধ কিরকম, মানুষের এজ কিরকম, ডেমোগ্রাফি কিরকম, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় মাথায় রেখে বিজনেস করতে হবে। টেকনোলজিক্যাল, আইটি, আইটি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এটা বোথ সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। তুমি যে দেশে ব্যবসা করবা সেই দেশে টেকনিক্যাল সাপোর্ট আছে কিনা, আহ, মানে তোমার ওই দেশে অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আছে কিনা, এবং কোনো রেস্ট্রিকশন আছে কিনা। কারণ আইটি এনেবল সাপোর্ট যদি না থাকে তাহলে এখানে বিজনেস এফিশিয়েন্ট হয় না, তাই না? সো এই জিনিসটা দেখতে হবে। ইকোলজিক্যাল, হ্যাঁ, ইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল ক্লাইমেট মানে হচ্ছে চেঞ্জ। খনিজ সম্পদ। মানে কি কি খনিজ সম্পদ আছে তোমার? যেমন আমাদের ন্যাচারাল গ্যাস আছে, আরো অনেক কিছু আছে। আমাদের ধরো সি আছে, রিভার আছে, অ্যাক্সেস অনেক ইজি।
তো যেই দেশে যত ইকোলজিক্যাল খনিজ সম্পদের ভান্ডার আছে, ওই রিলেটেড বিজনেস যদি তুমি করতে চাও তাহলে ওই দেশ হলো বেস্ট। যেমন বাংলাদেশে গ্যাস খুবই কম টাকায় তুমি ম্যানুফ্যাকচার করতে পারো। আবার মিডিল ইস্ট তেল, আবার অনেক দেশে স্বর্ণ, স্যার লেবারটাও বেশি আছে, চিপ। লেবার, হ্যাঁ লেবারও আমাদের দেশে অ্যাভেলেবেল। তো এটা একটা বড় রিসোর্স। আর লিগেল, দেশ ও বিদেশের সাথে আমাদের আইনগত কি কি বিধিনিষেধ আছে, আমাদের দেশের ভিতরে ব্যবসা করার নিয়ম নীতি কিরকম, কত জটিল কত সহজ, সেটার উপরে ডিপেন্ড করে ব্যবসা আসবে কি আসবে না। তো আহ, কি জানি নাম, কেস পড়লা যে আজকে তোমারই ডে, তুমি এখন এই ফ্যাক্টর গুলো জাস্ট একটু আলাপ করে পয়েন্ট বাই পয়েন্ট একটু বলে দাও। তারপরে কারো যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো। স্যার, হ্যাঁ, মাহফুজ। হ্যাঁ মাহফুজ বলো। থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, প্রথমটা হচ্ছে পেস্টেলের পি, সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টরস। Political factors relate to the distribution of power locally, nationally, and internationally. Political risk is the possibility that political factors will have an impact on the businesses, environment, or prospects. The impact could be positive or negative. The issue is the uncertainty created. মানে পলিটিক্যাল ফ্যাক্টরের মধ্যে লোকালি যে পাওয়ারটা লোকালি হইতে পারে, ন্যাশনালি অথবা ইন্টারন্যাশনালি, এই জিনিসগুলো effect করে বিজনেসে। Political risk is the possibility of the potential factors will have the impact of the business environment and prospect. বিজনেস এনভায়রনমেন্ট এবং তার উন্নতি অগ্রগতিতে এটা হ্যাম্পার করতে পারে। The impact could be positive or negative, হইতে পারে both. The issue is the uncertainty created. Uncertainty ক্রিয়েট করতে পারে। Types of the risk could the following. রিস্ক কি কি হইতে পারে? ওনারশিপ রিস্ক। এক নম্বর হচ্ছে ওনারশিপ রিস্ক। A company or its assets might be expropriated or nationalized by the state. A company or its মানে এই কি স্যার জানি নাম অডিট তোমার, নাম অডিট মাহফুজ। যখন মাহফুজ। জি স্যার। সব পড়ার দরকার নাই, মানে জাস্ট আচ্ছা আচ্ছা কনসেপ্টটা একটু বুঝায় বলো, আচ্ছা, পয়েন্ট গুলো কি। কারণ পুরো লাইন বাই লাইন দরকার নাই যেন। বুঝতে পারছি। পরীক্ষায় আমরা নেক্সট ক্লাসে একটা পেস্টেল অ্যানালাইসিস এর কেস করব, Yes, sir. তুমি কেসটা পড়লে যেন বুঝো এখানে কি কি পলিটিক্যাল ফ্যাক্টর আছে, ওইটা এনে যেন তুমি ওই কম্পোনেন্টটা ধরে 4 লাইন 5 লাইনের একটা প্যারা লিখতে পারো। তো তুমি কম্পোনেন্ট গুলি নিয়ে মোস্টলি ডিসকাশন করো। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার দরকার নাই, আমার কাছে বুঝতে মনে পারছি। হয় ওটা ওয়েস্টেজ অফ টাইম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, নাম্বার এ তে যেটা ছিল পলিটিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা যেসব রিস্ক গুলো ফেস করতে পারি সেটা হচ্ছে ওনারশিপ রিস্ক হইতে পারে, অপারেটিং রিস্ক হইতে পারে, ইনডাইজেস ইন আচ্ছা, এটা হচ্ছে ইনডাইজেন ডাইজেনিসিটি ডাইজেনিসেশন অর ডোমেস্টিসেশন ডোমেস্টিকেশন ডোমেস্টিকেশন। ডোমেস্টিকেশন। আচ্ছা, অপারেটিং রিস্ক হইতে পারে অথবা ডোমেস্টিকেশন হইতে পারে। তারপর হচ্ছে ট্রান্সফার রিস্ক, আর একটা হচ্ছে পলিটিক্যাল রিস্ক। এই জিনিসগুলো মিলেই হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। আচ্ছা, এটাকে ম্যানেজিং কিভাবে করতে কিভাবে পারে? ম্যানেজ হ্যাঁ, করবা ম্যানেজ একটু কিভাবে বলো। ম্যানেজ করা যায়। কোম্পানিজ স্পেশালি ট্রান্সন্যাশনাল কর্পোরেশনস মাইট টেক মেজার টু রিডিউস পলিটিক্যাল রিস্ক। কিভাবে হইতে পারে? ডিটেল রিস্ক অ্যাসেসমেন্ট প্রায়োর টু ইনভেস্টিং ইন দ্য কান্ট্রি। আচ্ছা, প্রথমে আমরা রিস্কটাকে অ্যাসেস করতে পারি। তারপরে হচ্ছে পার্টনারিং উইথ এ লোকাল বিজনেস টু ইনক্রিজ অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রজেক্ট এন্ড টু লবি ফর পলিটিক্যাল সাপোর্ট। আমরা পলিটিক্যাল সাপোর্টের সাথে পলিটিক্যাল যারা লিডার আছেন তাদের সাথে আমরা নেগোশিয়েট করতে পারি অথবা লবি ক্রিয়েট করে দেন এটাকে আমরা মিনিমাইজ করতে পারি। তারপরে হচ্ছে নেক্সট ওয়ান হচ্ছে টোটাল avoid total reliance on one country. I mean, oil companies extract oil from many countries to offset risks.
of interrupt supplies or spiraling costs. আর একটা হচ্ছে যে আমরা অ্যাভয়েড টোটাল রিলায়েন্স অন ওয়ান কান্ট্রি। আমরা একটা দেশের উপর রিলাই না করে আমরা আদার যে কান্ট্রি গুলো আছে সেইটার সাথে আমরা আহ, আহ, সেই জায়গা থেকেও আমরা এক্সট্রাক্ট কিভাবে করতে পারি সেটার জন্য যেন আমরা স্পাইরাল কস্ট আমাদের কস্ট কমে যায় সেটা নিয়েও আমরা নেগোশিয়েট করতে পারি। এটা হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টর। নাম্বার 2 যদি আমরা পড়ি হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে আছে a country's economy will affect overall wealth, financial stability and patterns on demand. ইকোনমির তাদের সম্পদটা কেমন আছে, ফিনান্সিয়াল স্টেবল কিনা এবং প্যাটার্নসটা কেমন সেটা দেখে ইকোনমিক ফ্যাক্টরস গুলো আহ, মানে নির্ভর করে। In setting strategy, an organization needs to consider where the economy is currently and where it is heading. নাম্বার 1 হচ্ছে লং টার্ম এক্সচেঞ্জ রেটস। ইকোনমিক ফ্যাক্টরটা এটা ডিপেন্ড করতে পারে লং টার্ম এক্সচেঞ্জ রেটস বিহেভিয়ার। দেন হচ্ছে ইন্টারেস্ট রেট, দেন ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, ফর এক্সাম্পল অ্যাক্সেস অফ পেমেন্ট সিস্টেম, কনজিউমার and trade credit, access to venture and other capital, the quality of stock exchange. এই ফ্যাক্টর গুলো ইকোনমিক ফ্যাক্টর হিসাবে বিবেচিত। নেক্সট ওয়ান হচ্ছে সোশ্যাল এন্ড কালচারাল ফ্যাক্টরস। সোশ্যালের মধ্যে কি কি আছে? সোশ্যালের মধ্যে হচ্ছে মেকআপ অফ পপুলেশন, আই মিন গ্রোথ রেট, প্রপোর্শন অফ ওল্ড এন্ড ইয়াং পিপল। দেন হচ্ছে ফ্যামিলি স্ট্রাকচার, এটা হচ্ছে সোশ্যাল। ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে ফ্যামিলি সাইজ, the importance or lack of it of the extended family and relationships with non-family members. The extended family provides contacts and what? এটা ফ্যামিলি স্ট্রাকচারটা কেমন হবে? Attitude to diversity, I mean the existence of the gender and other uh, stereotypes. In some culture, gender stereotypes are more sharply drawn. The existence of gender and other stereotypes, এটা অবশ্য ক্লিয়ার না এই জিনিসটা। বলো তো কি তোমার, সরি স্যার, আমাকে বলো কি কোনটা কি বলতেছো যে স্টেরিওটাইপ? স্যার এটা বলছে যে অ্যাটিটিউড টু ডাইভার্সিটি, হ্যাঁ, এই জিনিসটা একটু ক্লিয়ার না। অ্যাটিটিউড টু ডাইভার্সিটি মানে হচ্ছে যে আহ, মানে ডিফারেন্টকে অ্যাকসেপ্ট করার মানসিকতা কেমন ওই সোসাইটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যেমন ধরো আমাদের দেশে যেমন কয়েকদিন পর দেখো না মেয়েদের একটা গ্রুপ স্বাধীনতা চায়, জি জি জি। ওইটা আমাদের অ্যাকসেপ্ট করার মন মানসিকতা কিরকম? আমরা বলি যে তো আমাদের সমস্যা কি, তোমার স্বাধীনতা নিয়ে তুমি চলো, হুম, তাই না? জি জি সে রাস্তায় চললে তারা কি কেউ পিটাবে নাকি? তো ওই রকম আর কি অ্যাটিটিউড টু ডাইভার্সিটি, মানে আপনি ধরেন অন্যদের কালচারকে অ্যাকসেপ্ট করার বা অনার অ্যাডপ্ট করা, করার অনার হ্যাঁ করতে পারতেছে হ্যাঁ কিনা। আপনার ইয়ে কতটুকু আছে, এটা হ্যাঁ এটাই হলো সোশ্যাল এন্ড কালচারাল ফ্যাক্টরস, রাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সটেন্ট অফ সোশ্যাল মোবিলিটি, the degree of social stratification and difference within each society and whether people can move between them, the changes in size, wealth, and or status of different groups within the population and the geographical distribution of the population between regions and urbans, suburbans and rural areas. Extent of social mobility, আচ্ছা মানে সোসাইটিটা কতদূর পর্যন্ত যাবে বা কতদূর পর্যন্ত আমরা এটা মানে এক্সটেন্ড সোসাইটিটা করব এক্সটেন্ড করব। কতটুক, হ্যাঁ মানে কিভাবে ইয়ে করে, মিংলিং করে আরবান টু রুরাল টাউন, এরিয়া। রুরাল এরিয়া, জি। এটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস। নেক্সট হচ্ছে কালচারাল ফ্যাক্টরস। কালচারাল ফ্যাক্টর কিভাবে এফেক্ট করতে পারে সেটা হচ্ছে যে দ্য মার্কেট অফ প্রোডাক্টস। মার্কেট অফ প্রোডাক্টস হচ্ছে আই মিন রিলিজিয়াস পারসেপশন অন ফুড,
ফিনান্সিয়াল সার্ভিস, ওকে। তারপর হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজিস, মেথডস অফ কন্ডাক্টিং বিজনেস, কিভাবে তারা করবে, কন্ডাক্ট করবে, মেথডস অফ ম্যানেজিং স্টাফ, একটা হচ্ছে এক্সপেকটেশন অফ বিজনেস কন্ডাক্ট। ওকে স্যার, এটা হচ্ছে কালচারাল এফেক্ট। ক্লিয়ার? দেন টেকনোলজি, the strategic significance of the technological environment includes technological base and therefore customer and staff familiarity with. Next হচ্ছে technological change challenges existing industry structure and competitive advantages. Then হচ্ছে technological changes can render existing products obsolete but can also provide opportunities to develop new products and way of doing business. Okay. Therefore, continuous R&D and learning is necessary to remain competitive. Then R&D মানে research and development, sir. Right. Then technological changes creates uncertainty which may influence the approach to strategy formulation that is adapt. Then advance in technology may also provide new channel to get products and services to market. Then technological change in forms of automation and intelligent system, AI, artificial intelligence অথবা ML, machine learning. Okay, clear, sir. Ecological. Next হচ্ছে ecological factor. Ecological environment factor এর মধ্যে হচ্ছে climate change and pollution, energy gap, waste recycling, biodiversity, এগুলো genetically modified organism into the food chain, এই সবগুলো হচ্ছে ইকোসিস্টেম এর মধ্যে ecological component, changes. Yes, sir. Right. এই তো জি স্যার, নেক্সট আরেকটা আছে স্যার। আর কি? লিগ্যাল হচ্ছে আইন, ওটা কোনো কিছু না, আইন কানুন। হ্যাঁ, দেশের আইন কানুন, বিদেশের আইন কানুন। সো এইটা হচ্ছে পেস্টেল অ্যানালাইসিস বা ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট। সো মোটামুটি তো বুঝছেন সবাই, না? জি স্যার। তো নেক্সট ক্লাসে আমরা একটা ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টের একটা কেস সলিউশন করব। কেসটা আমরা পড়বো, পরে আমরা এই পেস্টেল এই 6টা কম্পোনেন্টে যত ইনফরমেশন আছে এক্সট্রাক্ট করে এই 6টা কম্পোনেন্টের পার্টে আমরা লিখবো। সো আরেকটা কনসেপ্ট আজকে শিখলাম। আমি যেটা ক্লাসে করব সেটা হচ্ছে মোটামুটি যতগুলো কনসেপ্ট আছে প্রত্যেকটা কনসেপ্টেরই একটা করে কেস আমি করাই দিতে চেষ্টা করব, যেন পরীক্ষার হলে গেলে সারপ্রাইজ না হন আর কি কোনো বিষয় নিয়ে। এরপরে টুকটাক ধরেন আপনার প্রিপারেশনের বাইরে কিছু আসলেও আই থিংক আপনি হয়তো ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? তো এটা আরেকটু পড়ে নিয়েন। আর আজকে যে কেসটা আমরা সলিউশন করেছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের, এইটা বাসায় একবার লিখবেন, তাহলে আপনি আরেকটু ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, এবং আমি যেই কনসেপ্ট গুলো পড়াই এগুলো নেক্সট ক্লাসে আসার আগে যেন আপনারা একবার রিক্যাপ নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে ক্লাস দ্রুত আগাবে, আপনারা বুঝবেনও তাড়াতাড়ি। ঠিক আছে? জি তো স্যার। ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।